আসসালামু আলাইকুম। 19তম নিবন্ধন প্রত্যাশী প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা বিধ্বস্ত এবং বিপর্যস্ত অবস্থায় লাইভে আসছি। ঠিক আছে, সারাদিন প্রায় বলতে পারেন যে গতকাল থেকে একটা খুবই ব্যস্ততম সময় এবং পরিশ্রম হয়ে যাচ্ছে। আমি একটু আগেই নবাবগঞ্জ থেকে দিনাজপুরে আসলাম। আমাদের একজন সহকর্মীর মমতাময়ী মা মারা গিয়েছিলেন। আমরা অংশগ্রহণ করার জন্য সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আপনাদের ক্লাসের স্বার্থে একটু অতি দ্রুত চলে আসা। ঠিক আছে, আশা করছি আপনারা প্রত্যেকে ভয়েস শুনতে পাচ্ছেন এবং ভিডিও দেখতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আজকে ক্লাসটি হচ্ছে 19তম নিবন্ধন সহকারী শিক্ষক জীববিজ্ঞান কোর্সের রিভিশন ক্লাস। কিসের রিভিশন? প্রথম অধ্যায়ের। আমরা কিন্তু প্রথম অধ্যায়ে আপনাদের সুবিধার্থে প্রায় 6টি ক্লাস সম্পাদন করেছি। যেহেতু প্রথম অধ্যায়টা একটা বড় অধ্যায়, সেখানে বলতে গেলে মোটামুটি সহকারী শিক্ষক জীববিজ্ঞানের সিলেবাসটা আছে। এই সিলেবাসটাকে যেমন 3 ভাগে ভাগ করি, 3 ভাগের 1 ভাগই কিন্তু হচ্ছে প্রথম অধ্যায়টা। বুঝা গেছে? এখানে কোষবিদ্যা, কোষতত্ত্ব, কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, কোষ বিভাজন, টিস্যু, এই সংক্রান্ত বিষয়বস্তু কিন্তু আলোচ্য বিষয় ছিল। এবং আমি আপনাদেরকে বলেছিলাম এই অধ্যায়ে যদি বুঝতে পারা যায় তাহলে মোটামুটি বলতে গেলে জীববিজ্ঞানটাই সহজ লাগবে। ঠিক আছে, এবং আমরা আপনাদেরকে ভালোভাবে ডেলিভার করার জন্য সম্ভবত 6টা ক্লাস সম্পাদন করেছিলাম এখান থেকে। এবং এই অধ্যায় থেকে কিন্তু আমরা টোটালি 3টা পরীক্ষা খুব ভালোভাবে সম্পাদন করেছি, রেজাল্ট দিয়েছি, রেজাল্ট শিট দিয়েছি, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে সেটা করেছি। আমরা কিন্তু উত্তরপত্র প্রকাশ করেছিলাম। এখন আমরা এই অধ্যায়টাতে কি কি শিখলাম এবং আমাদের কিভাবে মনে রাখা উচিত, কোশ্চেন কেমন হতে পারে, এই সংক্রান্ত কিন্তু আজকের এই রিভিশন ক্লাস। আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা কোশ্চেন ভিত্তিক ভাবে সাজাইছি ক্লাসটাকে। কোশ্চেনের মতো করে কোশ্চেন কিরকম করে হতে পারে, এর অ্যান্সার কি এবং অ্যান্সারের ব্যাখ্যা আমরা কিন্তু এরকম করে সাজিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা একটু যেতে পারি আমাদের প্রথম অবস্থা থেকে। আশা করছি আপনারা প্রত্যেকে পুরো ক্লাসটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। ওকে, এই যে প্রথম অবস্থা দেখেন, আমরা রিভিশন CS1 প্রথম অধ্যায়। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, সজীব কোষকে আবিষ্কার করেন এবং মানব দেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? অতি দ্রুত 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেন ধরে আনসার করেন। 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেন ধরে আনসার করেন। 30 সেকেন্ড সময়। ঠিক আছে, যে সজীব কোষকে আবিষ্কার করেন এবং মানব দেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেন ধরে আনসার করেন। আমরা তারপর ব্যাখ্যা আসতেছি। কথা মনে হয় বাকিদের কানে পৌঁছায় না। ঠিক আছে, বলতেছে যে এই কোশ্চেন দুটোর অ্যান্সার 30 সেকেন্ডের মধ্যে করেন। কথাই কান অবধি কি পৌঁছায় আপনাদের মধ্যে কথা? যাদের পৌঁছায় না ক্লাস থেকে বের হয়ে যান, সোজা কথা। ফাস্ট অ্যান্সার করতে হবে, খুবই ফাস্ট অ্যান্সার করতে হবে। কোশ্চেন সহ অ্যান্সার করবেন, কোশ্চেন সহ, যে 1-এর 2-এর, 1-এর ক খ গ ঘ যে কোনো একটা, 2-এর ক খ গ ঘ যে কোনো একটা। ঠিক আছে, খুব দ্রুত করেন, ফাস্ট করেন, ফাস্ট। দেখেন, আমরা প্রথম যে কোশ্চেনটা এখানে দেখেছিলাম যে সজীব কোষকে আবিষ্কার করেন, সজীব কোষ। ঠিক আছে, আমরা জানি কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, তাই না? আমরা জানি কি করেন,
রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। তবে সেটা কি ছিল? তবে সেটা ছিল মৃত কোষ। সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সজীব কোষকে পর্যবেক্ষণ করেন কিংবা আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি বৃষ্টি পানিকে পর্যবেক্ষণ করে সর্বপ্রথম সজীব কোষ বা জীবিত কোষকে আবিষ্কার করেন। এক্ষেত্রে যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে, যে কোষকে আবিষ্কার করেন সেক্ষেত্রে অ্যান্সার রবার্ট হুক। যদি বলা হয় সজীব কোষ বা জীবিত কোষকে আবিষ্কার করেন, এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। নাম্বার 2 কোশ্চেন, মানব দেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? মানব দেহের সবচেয়ে ছোট কোষ, আমরা যদি এখান থেকে পড়ার চেষ্টা করি, সব থেকে বড় কোষ জীব জগতের মধ্যে হচ্ছে উট পাখির ডিম, তাই না? উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। সবচেয়ে ছোট কোষ কি? মাইকোপ্লাজমা। ছোট কোষ কি? মাইকোপ্লাজমা, তাই না? এখন যদি বলা হয় মানব দেহের সবচেয়ে ছোট কোষ কি, অ্যান্সার কিন্তু হচ্ছে এই জায়গার ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হচ্ছে অণুচক্রিকা। এই জায়গায় অ্যান্সার হচ্ছে অণুচক্রিকা, এই জায়গার ক্ষেত্রে, এই কোশ্চেনের ক্ষেত্রে। তবে এই কোশ্চেনের প্রপার অ্যান্সার হলো শুক্রাণু। এই কোশ্চেনের প্রপার অ্যান্সার হলো শুক্রাণু। এই কোশ্চেনের প্রপার অ্যান্সার হলো শুক্রাণু। যদি অপশনে শুক্রাণু না থাকে সেক্ষেত্রে অ্যান্সার দেখাতে হবে অণুচক্রিকা। এক্ষেত্রে একটা পয়েন্ট, যদি বলা হয় মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম কি, মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে মোটর নিউরন। সবচেয়ে ছোট কোষের নাম কি? সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে শুক্রাণু। ঠিক আছে, এবং আমি কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম, যদি অপশনের মধ্যে শুক্রাণু না থাকে সেক্ষেত্রে অ্যান্সার দেখাইতে হবে অণুচক্রিকা। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, তাহলে আমরা একটু যাইতে পারি আমাদের নেক্সট অবস্থায়। দেখি নেক্সট কি কোশ্চেন আছে, একটু দেখার চেষ্টা করেন আপনারা। এই যে নেক্সট দেখেন, কোন কোষে ক্লোরোফিল থাকে? কোন কোষে ক্লোরোফিল থাকে এবং কোনটি সার্বজনীন অঙ্গাণু? দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট, 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডে কমেন্ট করেন। কোশ্চেনের নাম্বার সহ 3, 4, 3, 4 এর অ্যান্সার 30 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করেন। 3 এবং 4 এর অ্যান্সার, 3 এবং 4 এর অ্যান্সার একটু অতি দ্রুত করেন। হ্যাঁ, কোন কোষে ক্লোরোফিল থাকে? 3 নম্বর কোশ্চেন। এবং কোনটি সার্বজনীন অঙ্গাণু? ঠিক আছে, আপনাদেরকে এত করে বলতেছি যে কোশ্চেনের নাম সহ করবেন, কোশ্চেন নাম্বার সহ করবেন, কথা কানে ঢোকে না, কান একদম ইয়া হয়ে গেছে, কানে তালা ঢুকে গেছে আপনাদের, এমন অবস্থা। 3 এবং 4, 3 এবং 4, কোন কোষে ক্লোরোফিল থাকে? ক্লোরোফিল প্রাণী কোষে থাকে না। ফাঙ্গাস মানে কি? ছত্রাক, ছত্রাকেও কিন্তু ক্লোরোফিল থাকে না। এই কারণে তারা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না কিংবা খাবার তৈরি করতে পারে না। আদি কোষে ক্লোরোফিল থাকে না বিকজ আমরা কি পড়েছি যে আদি কোষটা কি? যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং যাদের সাইটোপ্লাজমে রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু নাই। ক্লোরোফিল কই থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। তাহলে আদি কোষে কি ক্লোরোফিল থাকবে? থাকবে না, বিকজ আদি কোষে ক্লোরোপ্লাস্ট নাই। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে কি? অ্যান্সার হলো উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষে কি থাকে? ক্লোরোফিল থাকে। এই কারণে উদ্ভিদ কোষ কি করতে পারে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে। ঠিক আছে, কোনটি সার্বজনীন অঙ্গাণু? সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে হলো যাকে সব জায়গায় পাওয়া যায়। কি পাওয়া যায়? যাকে সব জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, সব জায়গায় পাওয়া যায় বলতে আদি কোষে পাওয়া যায়, প্রকৃত কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়। কোষ হলেই যাকে পাওয়া যায়, দেহ কোষে পাওয়া যাবে, জনন কোষেও পাওয়া যাবে। কোষ হলেই যেটাকে পাওয়া যায় সেটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। অ্যান্সার এক্ষেত্রে হলো রাইবোজোম। রাইবোজোম হলো সার্বজনীন অঙ্গাণু। এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস। প্লাস্টিড হচ্ছে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নয়, এটা হচ্ছে কোষের রান্নাঘর। প্লাস্টিড হলো কোষের রান্নাঘর এবং কোষের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি? রাইবোজোম। যাদের সাথে অ্যান্সার মিলে যাচ্ছে আপনাদের প্রত্যেককে আমরা
অভিনন্দন জানাচ্ছি। তাহলে আমরা এক্ষেত্রে কি পড়তেছি? এক্ষেত্রে পড়তেছি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস। কোষের পাওয়ার হাউস। প্লাস্টিড হলো কি? প্লাস্টিড হলো হচ্ছে কোষের রান্নাঘর। কোষের কি? কোষের রান্নাঘর। নিউক্লিয়াস কি? কোষের মস্তিষ্ক, তাই না? নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক, ঠিক আছে? মেহেদী হাসান মামুন, সার্বজনীন নয়, সর্বজনীন। যদি আমি বলি সার্বজনীনটাও ঠিক আছে, তাহলে আপনি ডিবেট করতে পারবেন না। বুঝা গেছে? দুটাই ঠিক আছে, দুটার মিনিং এই রাইবোজোম ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেতে পারি হচ্ছে পরের কোশ্চেনে। এই যে দেখেন কি বলা হচ্ছে এখানে, কোয়ান্টোসোম ধারণকারী অঙ্গাণু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোয়ান্টোসোম ধারণকারী অঙ্গাণু কোনটি এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি? গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং দুটাই হচ্ছে কনফিউশনিং কোশ্চেন, দুটাই কনফিউজিং কোশ্চেন। আচ্ছা দেখেন, আমার জন্য অন্য অপশন দেখা যান, আপনি দেখেন। এর আগের দিন মানুষে মানুষে মারামারি হইলো, আজকে কুকুরে কুকুরে মারামারি। পাঁচ এবং ছয়ের অ্যান্সার করেন। কমেন্ট গুলোর জন্য বলে দেখা যায় না, কি একটা অবস্থা, দেখা যাচ্ছে তো? আচ্ছা, কোয়ান্টোসোম ধারণকারী অঙ্গাণু কোনটি? কোয়ান্টোসোম ধারণকারী অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট। মাথায় রাখবেন, ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ করে, তাই না? কি করে? সালোক সংশ্লেষণ করে, ঠিক আছে? এই যে ক্লোরোপ্লাস্টের যে ক্ষুদ্রতম একক যেটা আছে, ক্লোরোপ্লাস্টের সর্বনিম্ন ক্ষুদ্রতম একক যেখানে সালোক সংশ্লেষণ সংঘটিত হয়, এইটাকে বলা হচ্ছে কোয়ান্টোসোম, ঠিক আছে? আবারও আমরা পড়তেছি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস। সেখানে এর নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে এবং তার 70S রাইবোসোম আছে, তাই কিনা? তার ম্যাট্রিক্স আছে, অক্সিজোম আছে। রাইবোজোমটা হলো কোষের প্রোটিন ফ্যাক্টরি। এর কি আছে? এর আরএনএ এবং প্রোটিন আছে সমান সমান হিসাবে, তাই কিনা? এবং এর যে দুইটা করে সাব ইউনিট আছে, গোলগি বডি সেই শুক্রাণু গঠনে অংশগ্রহণ করে, একে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এক্ষেত্রে যেটা অ্যান্সার সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে বিদ্যমান সালোক সংশ্লেষণকারী ক্ষুদ্রতম এবং সর্বনিম্ন যে একক, তাকে বলা হচ্ছে কোয়ান্টোসোম। ওকে, এরপর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে গোলগি বডিকে। কাকে? গোলগি বডি। এই জায়গাতে কখনোই প্যাচ লাগাবেন না, এই জায়গাতেই প্যাচ লাগাবেন না। দেখেন, কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর, এটা হলো ক্লোরোপ্লাস্ট। এটা কি? ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এবং হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, সেটা কি? গোলগি বডি। এখন যদি একটু পার্থক্যটা বুঝতে চান, পার্থক্যটা এক্স্যাক্টলি হচ্ছে কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্টে একদম সরল শর্করা তৈরি হয়। কি হয়? সরল শর্করা, সরল শর্করা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? সরল শর্করা উৎপন্ন হয়। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে আমরা গ্লুকোজ নামে চিনি, তাই না? সেটাকে আমরা গ্লুকোজ নামে চিনি কিনা বলেন? আচ্ছা, এটা সরল শর্করা। এখন এই যে গোলগি বডি যেটা আছে, যাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, এখানে জটিল পলিস্যাকারাইড সমূহ গঠিত হয়।
বা জটিল পলিস্যাকারাইড সমূহ সংশ্লেষ হয়, যেরকম এস্টার্স, সেলুলোজ, গ্লাইকোজেন, সেলোবায়োস। এই সকল যেসব জটিল পলিস্যাকারাইড আছে সেগুলা সংশ্লেষ হচ্ছে কোথায়? গোলগি বডিতে। মূলত কিন্তু এজন্য একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। বুঝা গেছে? আর ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে কি? কোষের রান্নাঘর, বিকজ এখানে উৎপন্ন হয় সরল শর্করা। কোনোভাবেই এটাকে প্যাচ লাগানোর চেষ্টা করবেন না। ওকে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার খ এবং ঘ আমরা ব্যাখ্যা সহ বলতেছি, অপশনগুলো ধরে ধরে বলতেছি। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস, রাইবোজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি এবং সার্বজনীন অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর, গোলগি বডি কোষের ট্রাফিক পুলিশ, এবং একে বলা হয়ে থাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, কোনো সমস্যা আছে কিনা একটু জানান দেখি। কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত একটু বলেন দেখি। আচ্ছা, এরপরে আসবো কোথায়? কোন অঙ্গাণুর নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে? কোন অঙ্গাণুর নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে? ঠিক আছে, এই যে বৃত্তাকার ডিএনএ আছে কোন অঙ্গাণুর? এবং কোষবিদ্যার আধুনিক জনক কে? কোষবিদ্যার আধুনিক জনক কে? একটু দ্রুত আনসার করেন এই দুইটা কোশ্চেনের। একটু দ্রুত আনসার করেন এবং ক্লাসটাকে একটু শেয়ার করে রেখে দিতে পারেন আপনাদের ফেসবুক আইডিতে। আমাদের ভিডিওটাকে আপনারা একটু চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন। একটু দ্রুত আনসার করেন, প্রতিটা কোশ্চেনের যে অপশনগুলোর নাম সহ, কোশ্চেনের নম্বর সহ 7, 8, শুধু অ্যান্সারটুকু বললেই এনাফ। ওকে, শুধু অ্যান্সারটুকু বললেই এনাফ। কোন অঙ্গের নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে এবং কোষবিদ্যার আধুনিক জনককে? একটু দ্রুত আনসার করেন। 7, 8। আপনাদের এই যে এরকম যে আমরা অপশন ধরে যে আপনাদের প্রতিটা অপশন ধরে ব্যাখ্যা প্রদান করতেছি, এটা কিন্তু খুবই এফেক্টিভ আপনাদের জন্য, যদি আপনারা বুঝে থাকেন, যদি ক্লাসটা আত্মস্থ করতে পারেন। যেহেতু আপনারা এর আগে এর বেসিক ক্লাসগুলো করেছেন, পরীক্ষা দিয়েছেন, আমরা এখানে দেখাবো পরীক্ষা কিভাবে কোশ্চেন হতে পারে এবং কেন এই অপশনটা অ্যান্সার, বাকিগুলা কেন অ্যান্সার নয়, আমরা এটা দেখাচ্ছি। খুলে দাও, খুলে দাও। হ্যাঁ, আচ্ছা। প্রত্যেকের কমেন্ট আছে ভাই। সোজা কথা বলতে গেলে আপনাদেরকে সফল করার জন্য যেসব ট্রিক্স, যেসব কৌশল কাজে লাগানো দরকার সবগুলো আমরা করব, বাকিটা আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে। আপনি যদি পালঙ্গের উপর শুয়ে চিন্তা করেন সফল হব, আপনি কখনো হবেন না, এবং আমি চাবো না আপনি সফল হন। বুঝা গেছে? আপনি আমার কোর্সের ভর্তি হয়ে যদি পরিশ্রম না করেন, ক্লাস না করেন, পরীক্ষা না দেন, বই না পড়েন, পিডিএফ না পড়েন, যেখানে মনে মনে ভাবেন আমি সফল হয়ে যাব, আমিও চাবো না এরকম কেউ সফল হোক। বুঝা গেছে? আপনাদের যে হাল জানি না আল্লাহ কি রাখছে, তবে আমি চাই পরিশ্রমকারীরা কি হোক, সফল হোক, সব সময়ের চাওয়া। কোন অঙ্গাণু নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে? নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে মাত্র 2টা অঙ্গাণু। কয়টা অঙ্গাণু? 2টা অঙ্গাণু। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হলো কি, একটা হলো মাইটোকন্ড্রিয়া, আর একটা কি, আর একটা হলো ক্লোরোপ্লাস্ট, আর একটা ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এদের কি আছে? এই দুইটারে প্রত্যেকের নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। বৃত্তাকার ডিএনএ এর পাশাপাশি এদের কি আছে? এদের 70S রাইবোসোমও কিন্তু আছে। আমরা যখন রাইবোসোম পড়েছি একটু আগে কিন্তু আমরা এটা বলিলাম, তাই কিনা? তাহলে লাইসোজোমের বৃত্তাকার ডিএনএ নাই, এর কি আছে? এর এনজাইম আছে। ঠিক আছে, গোলগি বডিতেও এনজাইম আছে।
তারপর রাইবোজোম, রাইবোজোমের কি আছে? রাইবোজোমের আরএনএ এবং প্রোটিন আছে, সুতরাং এরও বৃত্তাকার কি নাই? ডিএনএ নাই। এটা অ্যান্সারটা হচ্ছে কি? অ্যান্সারটা হলো মাইটোকন্ড্রিয়া। এ হচ্ছে কোষের পাওয়ার হাউস। বুঝা গেছে? এর কি আছে? নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। যদি এই তার ডিএনএ না থাকতো, সে এমনও হতে পারতো সে সে হচ্ছে শক্তি উৎপন্ন করতে পারতো না, এমন ঘটনা ঘটতে পারতো। যদি তার হচ্ছে নিজস্ব বৃত্তাকার ডিএনএ না থাকতো, তাহলে সে এমন হতে পারতো যে সে শক্তি উৎপন্ন করতে পারছে না। কোষবিদ্যার আধুনিক জনককে দেখেন। কোষবিদ্যার ইংরেজি হচ্ছে সাইটোলজি। কোষবিদ্যার ইংরেজি কি? সাইটোলজি। সাইটোলজির জনককে? সাইটোলজি এর জনক রবার্ট হুক। কি নাম? রবার্ট হুক। তিনি হলেন সাইটোলজি বা কোষবিদ্যার জনক। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আধুনিক জনক। প্রশ্ন কি? প্রশ্নটা হলো আধুনিক জনক। এবং আধুনিক জনকের ক্ষেত্রে আনসার হচ্ছে কার্ল পি সোয়ানসন। কার্ল, এই যে কার্ল পিয়ের সোয়ানসন, কার্ল পি সোয়ানসন, তিনি হলেন কোষবিদ্যার আধুনিক জনক। যদি বলা হয় জনককে, এটা হলো রবার্ট হুক। যদি বলা হয় আধুনিক জনককে, সেটা হচ্ছে কার্ল পি সোয়ানসন। এর পাশাপাশি থিওডর সোয়ান, স্লেডেন এবং ভার্চু, এই তিনজন মিলে কিন্তু তারা কোষতত্ত্ব বা সেল থিওরি প্রদান করেছিলেন। এবং অ্যান্টনি ভন লিউয়েনহুক, তিনি অণুজীব বিদ্যার জনক এবং তিনি সজীব কোষ কিংবা জীবিত কোষ আবিষ্কার করেছেন। ওকে, আচ্ছা মনে রাখবেন, আমরা এই রিভিশন ক্লাসে যে সকল এমসিকিউ আপনাদের সরবরাহ করব, সেগুলো কিন্তু শতভাগ গুরুত্বপূর্ণ, শতভাগ ইম্পর্টেন্ট। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন বিসিএস এ এসেছে, যেগুলো বিশেষ বিসিএস এ এসেছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো থেকে এমসিকিউ হয়, আমরা সেসব জায়গা থেকে কিন্তু এগুলো তৈরি করেছি। ঠিক আছে? ওকে, তাহলে 9 এবং 10 এর অ্যান্সার করেন। 9 এবং 10 এর অ্যান্সার করেন। 9 এবং 10 অ্যান্সার ফাস্ট করেন, ফাস্ট ফাস্ট, খুব ফাস্ট করতে হবে। অ্যান্সার খুব ফাস্ট করতে হবে, খুব ফাস্ট বলছি তো। 30 সেকেন্ডে অ্যান্সার করতে হবে, 30 সেকেন্ডে। বলেছি কিন্তু যে 30 সেকেন্ডে অ্যান্সার করতে হবে। ভাই আপনারা যারা কমেন্ট করছেন না, যারা অ্যান্সার করতেছেন না, ভাই ক্লাসটা করার কোনো প্রয়োজন নাই। দয়া করে আত্মসম্মানটা নিয়ে ক্লাস থেকে বের হয়ে যান। ঠিক আছে? যারা কমেন্ট করছেন না, যারা অ্যান্সার গুলো বলতে পারতেছেন না কিংবা বলছেন না, ইগোতে লাগতেছে আপনাদের, দয়া করে ক্লাস থেকে আত্মসম্মানটা থাকলে আস্তে করে ক্লাসটা থেকে বের হয়ে যান। কোনো ছাগল পাগলের দরকার নাই আমার, সোজা কথা ভাই। খারাপ ভাবে নিতে পারেন, নেন। এই দেখেন, স্বপ্রজননক্ষম অঙ্গাণু। স্বপ্রজননক্ষম বলতে যারা হচ্ছে কোষ বিভাজন ছাড়াই নিজেরাই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, যে সকল অঙ্গাণু, তারা হলো স্বপ্রজননক্ষম অঙ্গাণু। অপশনের মধ্যে এটা অ্যান্সার হচ্ছে একটা সেন্ট্রিওল। এর অ্যান্সার কি? সেন্ট্রিওল। আমরা সেন্ট্রিওলের ক্ষেত্রে একটা কাজ করেছিলাম, তাকে হচ্ছে সে শুক্রাণু গঠনে অংশগ্রহণ করে, সে কোষ বিভাজনে মাকুতন্ত্র বা স্পিনাল তন্তু গঠন করে। এর পাশাপাশি এটাও করেছিলাম যে তাকে হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায় না, সাধারণত পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে। ঠিক আছে? এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আপনারা ইতিমধ্যে হিউজ ইনফরমেশন পেয়েছেন। কোনটি সজীব নয়? কোনটি কি নয়? সজীব নয় মানে কি? জীবিত নয়। প্লাজমা মেমব্রেন, সেও প্রোটোপ্লাজমের অংশ, সে সজীব বা জীবিত। রাইবোজোম, সে হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ, কোষের অভ্যন্তরে বিদ্যমান, সেও সজীব বা জীবিত। ক্লোরোপ্লাস্ট, যেখানে কি হয়? সালোক সংশ্লেষণ পদ্ধতিতে
খাদ্য উৎপাদিত হয় সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেও সজীব বা জীবিত। এক্ষেত্রে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো কোষ প্রাচীর। ঠিক আছে, আমরা সবাই জানি, প্রত্যেকে জানি যে উদ্ভিদ দেহে কি আছে, সজীব নাকি মৃত? মৃত কোষ প্রাচীর বিদ্যমান, যা প্রাণী দেখে নাই। কি আছে? উদ্ভিদ দেহে মৃত কোষ প্রাচীর বিদ্যমান, যা কি নাই? প্রাণী দেহে নাই। এই যে মৃত কোষ প্রাচীর, এর মূল উপাদান সেলুলোজ। ঠিক আছে, এর পাশাপাশি সেখানে হেমিসেলুলোজ, লিগনিন, গ্লাইকোপ্রোটিন থাকলেও এর গাঠনিক একক হচ্ছে মাইসেলি। গাঠনিক একক কি? এর হচ্ছে মাইসেলি হলো গাঠনিক একক। এই যে লিখলাম মাইসেলি, সেটা হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক একক। আর যদি বলা হয়ে থাকে মূল উপাদান কি, সেক্ষেত্রে কি? সেলুলোজ। সেক্ষেত্রে কি? সেলুলোজ। কোষ প্রাচীর কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্ট হুক কোষ প্রাচীর আবিষ্কার করেন। কোষ প্রাচীর দুইটা কোষের মধ্যে কি হয়? প্লাজমোডেসমাটার সংযোগ স্থাপিত হয়, যেটা মূলত সাইটোপ্লাজমীয় সংযোগ, তাই কি না? আচ্ছা, এখন বলেন 1 থেকে 10 কোন সমস্যা আছে? 1 থেকে 10 কোন সমস্যা আছে কিনা বলেন? 1 থেকে 10 কোন সমস্যা আছে কিনা বলেন? ক্লিয়ার স্যার? তাহলে 11-12 অ্যান্সার করেন। 11-12 অ্যান্সার করেন। এগারো বারো অ্যান্সার করেন। 11-12। 11-12 বংশগতির মূল উপাদান কি? ঠিক আছে, 11-12 অ্যান্সার করেন। দেখেন, বংশগতির মূল উপাদান যদি বলা হয়, ভৌত ভিত্তি, যদি বলা হয় ধারক ও বাহক, তিনটাই একই। বংশগতির মূল উপাদান যেটা, ভৌত ভিত্তি যেটা, ধারক ও বাহক যেটা। আমি জানি যে অনেকে এই কোশ্চেনটার আনসার ভুল দিতে পারেন। ঠিক আছে, তাহলে বংশগতির মূল উপাদান, ভৌত ভিত্তি, ধারক ও বাহক, তিনটাই হলো ক্রোমোজোম। তিনটাই কি? তিনটাই হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ডিএনএ কি? ডিএনএ হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান। ডিএনএ হলো ক্রোমোজোমের একমাত্র স্থায়ী উপাদান। এখন যদি বলা হয় বংশগতির মূল একক কি, সেক্ষেত্রে জিন। জিন হলো মূল একক। জিন কি? জিন হলো বংশগতির মূল একক, আর মূল উপাদান হলো ক্রোমোজোম। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে বংশগতীয় যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের কাঁচামাল হলো প্রোটিন। বংশগতীয় বৈশিষ্ট্য যে তৈরি হয়, যার মাধ্যমে, যে উপাদানের মাধ্যমে, যে কাঁচামালের মাধ্যমে, সেটা হচ্ছে প্রোটিন। বুঝা গেছে? এটা আমরা একটা বিশেষ উদাহরণের মধ্যে ব্যবহার করেছিলাম, যে ঠিকাদার, হেড মিস্ত্রি, মিস্ত্রি, রড বালি সিমেন্ট, এই আমরা 4টা দিয়ে প্রকাশ করেছিলাম। ঠিকাদার ক্রোমোজোম, হেড মিস্ত্রি ডিএনএ, মিস্ত্রি হলো জিন, এবং রড বালি সিমেন্ট হলো প্রোটিন। বুঝা গেছে? আমরা কিন্তু আপনাদেরকে এভাবে পড়িয়েছিলাম। নিউক্লিওটাইডের ভান্ডার, এটা ভালোভাবে পড়াইছিলাম আপনাদেরকে। নিউক্লিওটাইডের ভান্ডার, নিউক্লিওটাইড বলতে আমরা কি বুঝতেছি? যে এই যে এটিপি, জিটিপি, তাই না, সিটিপি, তারপর কি টিটিপি, এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার। নিউক্লিওটাইড মানে যদি একটা নাইট্রোজেন বেস, যদি একটা অজিও ফসফেট, এবং যদি একটা সুগার একত্রিত হয়, যেখানে নিউক্লিক অ্যাসিডের 3টে উপাদানই আছে, আমরা এটাকে বলি নিউক্লিওটাইড। এই দেখেন এটিপি, এখানে এডিনিন, সুগার যুক্ত হইলে এডিনোসিন, তারপর কি ট্রাইফসফেট, 3টা ফসফেট আছে, তাহলে নাইট্রোজেন বেস, 5 কার্বন যুক্ত শর্করা, এবং অজিও ফসফেট 3টাই আছে, তার মানে এটা কি? নিউক্লিওটাইড। এরকম নিউক্লিওটাইডের ভান্ডার হচ্ছে নিউক্লিওলাস। ক্লাসে খুব ভালো করে পড়াইছিলাম নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিয়াসটা কি? কোষের মস্তিষ্ক, কোষের গুরুকেন্দ্র, কোষের প্রাণকেন্দ্র, এইটা। নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিওপ্লাজম হচ্ছে যে যেখানে বংশগত বস্তু অবস্থান করে,
যেখানে ক্রোমাটিন তন্তু অবস্থান করে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিক অ্যাসিড কি? সোজা কথা বলতে গেলে ডিএনএ এবং আরএনএ, এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বুঝা গেছে? তাহলে নাইট্রোজেন বেস যেমন এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন, এর মধ্যে যে কোনো একটা, এর সাথে ইনঅর্গানিক ফসফেট, এর সাথে সুগার যদি একত্রিত হয়, এগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। যেমন এটিপি, জিটিপি, সিটিপি, টিটিপি, ইউটিপি, ইউএমপি, ইউডিপি, এডিপি, এএমপি, এরা নিউক্লিওটাইড। এর ভান্ডার হচ্ছে নিউক্লিওলাস। ওকে, তারপরে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যান্সার করে এই দুটো প্রশ্ন অ্যান্সার করেন। 13-14 অ্যান্সার করেন। এগারো নম্বর তো পড়িলাম। 11 নম্বর কোশ্চেন কি ছিল? বংশগতির মূল উপাদান, ভূতভিত্তি, ধারক ও বাহক, তিনটাই হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে? ডিএনএ কি? ক্রোমোজোমের স্থায়ী উপাদান। জিন কি? বংশগতির মূল একক। বুঝা গেছে? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক, কিংবা আমরা বলতে পারি বংশগতির মূল একক। প্রোটিন কি? সে বংশগত বৈশিষ্ট্যের কাঁচামাল, সোজা কথা। 13 এবং 14 অ্যান্সার করেন। একটা তো হয় নাই। তুমি অ্যান্সার দিছো কি? আগেরটা সিসি দিছো না? সিসি সিসি, এই দেখলাম তোমার অ্যান্সার সিসি। হ্যাঁ, তুমি একসাথে দুইটা অ্যান্সার দিলা না এখন? স্যার বলেন প্লিজ, আজকের ক্লাসের কি পিডিএফ দেওয়া হবে? পিডিএফ দেওয়া হবে না, ক্লাসটা করতে হবে, এবং যখন মন চায় ক্লাসটা করতে পারবেন। বুঝা গেছে? পিডিএফ সংরক্ষণ করা আছে, আপনারা পিডিএফ নিয়ে খুব হাউকাউ করেন, আমি আপনাদের নাকি প্রচুর টাকা খরচ করাই, সে কথা বলেন, ঠিক না? চাইলে পিডিএফ দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, কোনটি মাস্টার মলিকুল? মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ। মাস্টার মলিকিউল হচ্ছে কি? ডিএনএ। মলিকিউল মানে হচ্ছে জৈব অণু। মলিকিউল মানে কি? জৈব অণু। মাস্টার মানে প্রভু। মাস্টার মানে কি? প্রভু। ঠিক আছে, এটা হচ্ছে কি? ডিএনএ। আরএনএ হচ্ছে বংশগতি উপাদান, যেখান থেকে কি হয়? যে প্রোটিন তৈরি হয়। ক্রোমোজোম বংশগতির মূল উপাদান। জিন কি? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক। এখন কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়, যদি অপশনে ডিএনএ না থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড। কি হবে সেক্ষেত্রে? অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড। জিনিসটা বুঝেন। যদি হচ্ছে মাস্টার মলিকিউলের ক্ষেত্রে, মাস্টার মলিকিউলের ক্ষেত্রে যদি হচ্ছে ডিএনএ অপশনে না থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড। অপশনে ডিএনএ থাকলে ডিএনএ অ্যান্সার। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি? ক্রোমোজোমের রাসায়নিক উপাদান প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এজন্য অ্যান্সার ক এবং খ। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি কি বুঝি? নিউক্লিক অ্যাসিডের উপাদান তিনটা: 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস। কিন্তু নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ এবং আরএনএ। কথা ক্লিয়ার? তাহলে এখন যদি বলা হয় ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি কি? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, সেক্ষেত্রে অ্যান্সার ক এবং খ। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি? ক এবং খ। এই কোশ্চেনটা অনেকেই অ্যান্সার করতে পারে নাই, অনেকেই এই কোশ্চেনে অ্যান্সার করতে পারে নাই। ঠিক আছে, অনেকেই এই কোশ্চেনে অ্যান্সার করতে পারেন নাই। আচ্ছা, এই যে দেখেন 15 নম্বর, দেখেন 15 নম্বর, ক্রোমোজোমের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
ক্রোমোজোমের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? একটু পানি দাও তো। হুম। নাই, 15-16 কেউ অ্যান্সার করে না। 15 এবং 16 কেউ অ্যান্সার করতেছে না। 16 গ না ক? আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? ক্রোমোজোমের সংখ্যা সর্বোচ্চ 1600। ক্রোমোজোমের সংখ্যা সর্বোচ্চ 1600, সর্বনিম্ন 2টি। সর্বনিম্ন কয়টা? 2টি। সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ কয়টি? 1600টি। সবচেয়ে বেশি ক্রোমোজোম দেখা যায় কোথায়? অলাক্যান্থা, যেটা আমাদের পিডিএফ এ আছে। বুঝা গেছে? আচ্ছা, একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ, যার নাম হচ্ছে সিনোসাইট। একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ, সাধারণত একটা কোষে নিউক্লিয়াস থাকে একটা। সাধারণত একটা কোষে নিউক্লিয়াস থাকে একটা। কিন্তু যদি কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, তাহলে আমরা সেটাকে বলে থাকি সিনোসাইটিক কোষ কিংবা সিনোসাইট। প্রোক্যারিওট মানে আদি কোষ, যেখানে সাধারণত নিউক্লিয়াস থাকার কথা নয় কিংবা সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ইউক্যারিওট মানে হচ্ছে প্রকৃত কোষ, যেখানে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, ইউক্যারিওট আবার কি সিনোসাইটও হতে পারে। সিনানজিয়াম, এই তথ্যটা সম্পূর্ণ আলাদা। সর্বোচ্চ ক্লাস যারা করছেন তার মধ্যে 1% এই তথ্য জানতে পারেন, মাত্র 1%। সিনানজিয়ামটা কি? যারা অনার্স মাস্টার্সে ভালো করে পড়াশোনা করে আসছেন, ওই 2-4টা কোয়েশ্চেন মুখস্থ করে পরীক্ষা দেন নাই, যারা মোটামুটি বই সম্পর্কে ভালো জ্ঞান আছে অনার্স মাস্টার্সের, তারা সিনানজিয়াম চেন। ঠিক আছে, একাধিক স্পোরানজিয়াম যদি একটা আবরণের ভিতরে অবস্থান করে, আমরা তাকে বলি সিনানজিয়াম। এবং স্পোরানজিয়ামের ভিতরে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। এটা অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি? সিনোসাইট। সিনোসাইট দেখা যাবে কোথায়? কতিপয় ছত্রাক, যেমন পেনিসিলিয়াম, কতিপয় শৈবাল। এই পেনটা সমস্যা করতেছে। কতিপয় শৈবাল এবং কতিপয় ছত্রাকের ক্ষেত্রে, যেমন শৈবাল অ্যাসপারজিলাস, স্পাইরোকার্পাস, যে শৈবাল যেগুলো আছে এদের ক্ষেত্রে এবং কতিপয় ছত্রাকের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখি যে এরা সিনোসাইট হয়ে থাকে। তার মানে এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। সবচেয়ে পরিচিত সিনোসাইটিক ছত্রাক হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম সবচেয়ে পরিচিত, এবং আমাদের শিটে কিংবা পিডিএফ এ আমরা কিন্তু ক্লাসেও এটা পড়াইছি। যাদের ক্ষেত্রে হয়েছে সবার জন্য শুভকামনা। নাম্বার 17 আসি। আচ্ছা, এক্ষেত্রে বোঝা যাবে 17-18 কে আনসার করতে পারে। মূল খেলাটা এই দুইটা কোশ্চেনে, 17 এবং 18 কে যে আনসার করতে পারবে এক্স্যাক্টলি, আমি বলবো তার প্রস্তুতি একদম সঠিক পথে আছে। 17-18 যে এক্স্যাক্টলি আনসার করতে পারবে, আমি বলবো তার প্রস্তুতি 100% সঠিক পথে আছে। 17-18 অ্যান্সার করেন, দেখি আমি আপনাদেরকে কতটুকু পড়াইলাম আর আপনারা কতটুকু বুঝলেন। সতেরো আঠারো কেউ অ্যান্সার করে না, মনে হয় ছেলে পেলে একদম চ্যাট জিপিটির কাছে চলে গেছে যে মান সম্মান তো ঠেকাইতে হবে নাকি। অনেকে স্লো হচ্ছে, হ্যাঁ এটা অবশ্য ঠিক।
শিফাকে দিলাম থ্রেড, দেখো গ্রুপে দেখো, শিফাকে থ্রেড দিলাম, শিফাকে গ্রুপে দেখো না। 17 ঘর 18 ঘর। ডিএনএ তে কোনটি অনুপস্থিত? আচ্ছা দেখেন, ডিএনএ কি? ডিএনএ হচ্ছে এক প্রকারের নিউক্লিক অ্যাসিড, তাই না? এক প্রকারের কি নিউক্লিক অ্যাসিড, একটু ব্যাখ্যা সহ আমরা পড়ি। নিউক্লিক অ্যাসিড, এখন নিউক্লিক অ্যাসিডে কি থাকে? থাকে নাইট্রোজেন বেস। কি কি এগুলা? এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। থাকে কি 5 কার্বন যুক্ত শর্করা বা হচ্ছে পিএস, পেন্টোজ সুগার। এবং থাকে কি? থাকে হচ্ছে অজৈব ফসফেট। এই তিনটা থাকে কিনা? থাকে। এখন নাইট্রোজেন বেস গুলা কয় প্রকার? 2 প্রকার, পিউরিন আর পাইরিমিডিন। এডিনিন, গুয়ানিন হলো পিউরিমিডিন, থাইমিন, সাইটোসিন হলো পাইরিমিডিন। তার মানে ডিএনএ তে কি পিউরিনও আছে, পাইরিমিডিনও কিন্তু আছে। এবং দেখেন কি আছে? অজৈব ফসফেটও কিন্তু আছে। এখন এই যে পেন্টোজ সুগার আছে, এই আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা কি যে রাইবোজ সুগার, আর একটা কি ডিঅক্সি রাইবোজ সুগার। এখন দেখেন ডিএনএ এর পুনরূপ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? ডিএনএ পুনরূপ এটা না? তার মানে কি ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ সুগার আছে, কিন্তু সেখানে রাইবোজ সুগার নাই। এইটা হচ্ছে অ্যান্সার। রাইবোজ সুগার থাকবে কোথায়? আরএনএ তে। কোথায়? ডিএনএ তে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার, আরএনএ তে অবস্থান করে রাইবোজ সুগার। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছেন। ওকে, এরপর দেখেন বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ক্লাসে বারবার করে পড়াইছি এই তথ্যটা, বারবার করে পড়াইছি, বারবার পড়াইছি, বারবার লিখছি, শিটে আছে, পিডিএফে আছে, এর আগে পরীক্ষাও নিয়েছি। তারপরও 99% ফেল করছেন এই কোশ্চেনের অ্যান্সারে। যদি বলা হয় বংশগতির ধারক ও বাহক, সেক্ষেত্রে ক্রোমোজোম। আর যদি বলা হয় বংশগত বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্য মানে ডিএনএ। অ্যান্সার বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক মানে ডিএনএ। আর যদি বলা হয় বংশগতির ধারক ও বাহক, বংশগতির, সেক্ষেত্রে ক্রোমোজোম। বুঝা গেছে? সেক্ষেত্রে কি ক্রোমোজোম। তাহলে 17 অ্যান্সার, 17 কি ডি, 18 কি? 18 হচ্ছে বি। বুঝা গেছে? এত করে পড়ার পরেও ডাব্বা মারছেন। এটা যে বংশগতির মূল উপাদান, বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোম। এখানে বলা হয়েছে বংশগত বৈশিষ্ট্যের। ক্লাসে একাধিকবার পড়াইছি, এমনি এমনি বলে নাই যে মূল কোশ্চেন এই দুইটা। ঠিক আছে? ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, এখানে বলছে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, সেক্ষেত্রে ডিএনএ। উনিশ নাম্বার দেখেন, জিআরএনএ কোথায় দেখা যায়? জিআরএনএ, জিআরএনএ যারা সারা জীবন মুখস্থ করে আসছেন, মুখস্থ করতে হবে। বেসিক স্ট্রং থাকলে এগুলো ইজি লাগবে। আর আমরা কিন্তু ইজি বায়োলজি, ইজি ভাবে আপনাদের বেসিক স্ট্রং করার কাজ করি, কিন্তু আপনারা না বুঝে মুখস্থ করেন, খালি পিডিএফ পড়েন, ক্লাস করা বাদ। ঠিক আছে? মনে হয় যেন আপনারা আমার কাছে ভর্তি হয়েই সফল হয়ে গেছেন, এরকম একটা ভাব চলে আসে আপনাদের মধ্যে। ওকে, জিআরএনএ অ্যান্সার করেন দেখি 19-20। জিআরএনএ, আরএনএ কয় প্রকার? 6 প্রকার। আমি যখন এটা পড়াই আরএনএ 6 প্রকার, একদল মূর্খ আমার পিছনে লাগছিল, আমি নাকি পণ্ডিত হয়ে গেছি। বই আছে 5 প্রকার, আমি পড়াই 6 প্রকার। যখন চ্যালেঞ্জ দিলাম, সবার লঙ্গি খুলে গেছে, চ্যালেঞ্জ আর কেউ নিতে পারে না। ঠিক আছে? এরকম অনেক তথ্য আছে, চ্যালেঞ্জ দিলে অনেকের লঙ্গি খুলে যাবে। আমি যদি বলি প্লাস্টিক 2 প্রকার, এই পৃথিবীতে এমন কেউ আছেন চ্যালেঞ্জ করে প্রমাণ করতে পারবেন প্লাস্টিক 3 প্রকার? কেউ পারবেন না। প্লাস্টিক 2 প্রকারই। ঠিক আছে? শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্লাস্টিক 3 প্রকার। বহি বিশ্বে, এমনকি সিম্পার সাহেবের যে বই পড়ছে সেখানেও প্লাস্টিক 2 প্রকার লেখা আছে। একমাত্র বাংলাদেশে প্লাস্টিক 3 প্রকার।
যে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। বুঝা গেছে? এগুলো তো বলি না, কিন্তু যখন এই তথ্যগুলো পড়বা, তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, একদল মূর্খ আমার পিছনে লেগে যায়, কিন্তু তো মানে চ্যালেঞ্জ নিতে আবার তারা কেউ আসে না। হ্যাঁ, এমন অবস্থা হয়ে যায়। জিআরএনএ মানে হচ্ছে কি? জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ। আরএনএ কয় প্রকার? 6 প্রকার। কি কি? টিআরএনএ, তারপর এমআরএনএ, তারপর আরআরএনএ, তারপর জিআরএনএ, তারপর মাইনর আরএনএ, এরপর মাইক্রো আরএনএ। ঠিক আছে? মাইক্রো আরএনএ এই কয় প্রকার? 6 প্রকার। এখন জিআরএনএ মানে কি? জেনেটিক আরএনএ। সাধারণত বংশগতির কাজ কে করে? ডিএনএ করে, তাই কি না? এখন জিআরএনএটা হচ্ছে যেসব ক্ষেত্রে ডিএনএ থাকে না, এই সকল ক্ষেত্রে জিআরএনএ বংশগতির কাজ করে। এখন দেখেন, আমরা ভাইরাস পড়েছি না? ভাইরাসে কি পড়েছিলাম? ভাইরাসে হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে, হয় ডিএনএ অথবা আরএনএ। এখন ভাইরাসে যে আরএনএ থাকে সেটাই জিআরএনএ। সেটা কি? জিআরএনএ। এবং ভাইরাস কিন্তু এই জিআরএনএ এর মাধ্যমে তার বংশগতির কার্যক্রম সম্পন্ন করে থাকে। ঠিক আছে? এটা অ্যান্সার হচ্ছে ভাইরাসে। এখন দেখেন, রাইবোজোমে যেটা আছে সেটা হলো আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। নিউক্লিয়াসে কোনটা? আমরা বলতে পারি মেসেঞ্জার আরএনএ, এটা বলতে পারি, বা আরএনএ সেখানে থাকে। ঠিক আছে? এরকম। নাম্বার 20 আসেন, 77S রাইবোসোম। 77S লিখলাম, 70S লিখলাম, 80S লিখলাম। 70S আদিকোষী রাইবোজোম। আদিকোষের ক্ষেত্রে 70S পাওয়া যায়, সকল আদিকোষের ক্ষেত্রে। 80S প্রকৃতকোষী রাইবোজোম, সকল প্রকৃতকোষে 80S রাইবোজোম পাওয়া যায়। এবং 70S রাইবোজোম এর বাইরেও পাওয়া যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে। ছত্রাকে 80S রাইবোসোম থাকে, তবে কিছু কিছু ছত্রাকে আমরা 77S রাইবোসোমও দেখতে পাই। এটা কি? ছত্রাক। আদিকোষে 70S, শৈবালে এক্ষেত্রে 80S, স্তন্যপায়ীতে এক্ষেত্রে হচ্ছে 80S, তবে স্তন্যপায়ীর মাতৃদেহে 54S নামক একটা রাইবোজোম দেখতে পাওয়া যায়। ওকে, তাফসিরা জামান শিফা আপু, আচ্ছা, থ্যাংক ইউ আমার কথাটা শোনার জন্য আপু। ওকে, তাহলে আমরা এখন যেতে পারি কোথায়? আমরা এখন যেতে পারি হচ্ছে নাম্বার 21 কোশ্চেন। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ক্রম কোনটা? এটা 49 BCS এর কোশ্চেন। 49 BCS, অ্যান্সার করেন দেখি। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। 21, 22 দ্রুত অ্যান্সার করেন, অনেক সময় লাগবে, আমি দ্রুত শেষ করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, 1 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। একটু দ্রুত অ্যান্সার করেন, 21, 22। একটু ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে পারেন, ক্লাসটাকে যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি হেল্প পেয়ে থাকেন আপনারা, একটু ক্লাসটাকে শেয়ার করে দিবেন। 21 এবং 22 এর অ্যান্সার চাচ্ছি আমি। 21, 22 দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড। আগে এই জিনিসটা বুঝতে হবে ভাই, দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড। আমরা এমন তো না যে একদম বই থেকে হুবহু কোশ্চেন তুলে দিয়ে দিলাম। দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার না নিউক্লিক অ্যাসিড? একটা কি ডিএনএ, একটা আরএনএ। আরএনএ কি একসূত্রক না? আর ডিএনএ কি দ্বিসূত্রক না? তার মানে এখানে কার কথা বলছে? এখানে কথা বলছে ডিএনএ এর কথা। তো ডিএনএ তে কি থাকে? এডেনিন থাকে, গুয়ানিন থাকে, থাইমিন থাকে, সাইটোসিন থাকে, তাই কিনা? এখন যদি আপনারা যদি এই অ্যান্সারটাও করেন, সেক্ষেত্রে অ্যান্সারটা ভুল হবে। এখানে কি চেয়েছে? ক্রোম চেয়েছে, ক্রোম। ক্রোম আমরা তো পড়েছি যে এডেনিনের সাথে থাইমিন ডাবল হাইড্রোজেন বন্ধন, এবং সাইটোসিনের সাথে গুয়ানিন, কিংবা এই যে জি এর সাথে সি ট্রিপল হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, আমরা পড়ছি না এটা? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কি? ATGC। এডেনিন এর সাথে থাইমিন, গুয়ানিনের সাথে হচ্ছে কি? সাইটোসিন। এক্ষেত্রে অ্যান্সার ATGC। যদি আপনারা এই অ্যান্সারটা দেন, তবু অ্যান্সারটা কিন্তু কি হবে? ভুল হবে। ওকে, কি হবে? ভুল হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, আমরা সেন্ট্রাল ডগমা পড়েছিলাম না?
সেন্ট্রাল ডগমায় পড়েছিলাম কি ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, ঠিক আছে কিনা, এবং যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় একে বলা হয় এমআরএনএ। আমরা পড়েছিলাম না ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় সেটাও এমআরএনএ, এবং প্রোটিন যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে কি এমআরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ সেটা কি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। কি সেটা ট্রান্সলেশন। তাহলে অ্যান্সার এই যে এইটা ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন কি, এটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ। রেপ্লিকেশন কি, ডিএনএ থেকে ডিএনএ, সোজা কথা ডিএনএ থেকে ডিএনএ। ট্রান্সফরমেশন কি, এটা এর আগের দিন ক্লাসে পড়েছি যে ব্যাকটেরিয়ার বংশগতীয় বস্তু যদি পরিবেশের মাধ্যমে স্থানান্তরিত হয়ে আরেকটা ব্যাকটেরিয়া কোষে যায়, এটা ট্রান্সফরমেশন। ট্রান্সলেশনটা কি, এই যে আরএনএ থেকে প্রোটিন। ক্লিয়ার ক্লিয়ার ওকে। এরপরে আসেন 23 নম্বর, জেনেটিক কোডে কতটা নাইট্রোজেন বেস থাকে? আমরা জেনেটিক কোড পড়ছি, নাইট্রোজেন বেস পড়েছি। জেনেটিক কোডে এই যে আমরা পড়েছি না AUG, এটা কি পড়েছিলাম প্রারম্ভিক কোডন। আমরা পড়েছিলাম UAA, UAG, UGA, এগুলা কি ছিল সমাপ্তি কোডন। এখন দেখেন পৃথিবীতে কয়টা করে আছে নাইট্রোজেন বেস, কয়টা করে আছে 1 2 3 1 2 3 তিনটা করে আছে না, তাহলে অ্যান্সার কি 3টা। বুঝা গেছে? জেনেটিক কোড মোট কয়টা 64টা। 64টা জেনেটিক কোড কি করে, তারা হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এবং প্রতিটা জেনেটিক কোড 3টা করে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। ঠিক আছে? শুক্রাণু শতভাগ কত ভাগ, শুক্রাণু শতভাগ শতকরা কত ভাগ নিউক্লিয়াস, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। শুক্রাণুর শতকরা কত ভাগ নিউক্লিয়াস? 90% নিউক্লিয়াস। একটা শুক্রাণু শতকরা 90% নিউক্লিয়াস। দেখেন এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস বা কোষ দেহটা, তাহলে এর আয়তন কতটা আর বাকিটা কতটুকু, বুঝা গেছে? তাহলে 24-এর অ্যান্সার হচ্ছে খ, 23-এর অ্যান্সার খ, 24-এর অ্যান্সার ঘ। তাহলে অ্যান্সার কি বি আর ডি। বুঝা গেছে? একটু কমেন্ট করবেন বুঝা গেছে কিনা, বুঝা গেছে কিনা একটু কমেন্ট করবেন। আসেন 25 নম্বর অ্যান্সার করেন, দেখি কি করেন এটা। 25 অ্যান্সার করেন 25। পঁচিশের আনসার করেন। 25-এর বি, গোড়ায় গলত। না প্রোটিন তৈরি করার কাজটা আরএনএ এর, তৈরি হয় হচ্ছে এমআরএনএ থেকে। তাহলে এই যে এইটার কারণে হয়, নামে তো মেসেঞ্জার। আচ্ছা, ডিএনএ অনুলিপনের দিক ক নাম্বার 5 থেকে 3। ডিএনএ পুরাতন সূত্রকে হয় 3 থেকে 5। এখন পুরাতন ডিএনএ কে তো আমরা নতুন ডিএনএ বলি না, তাই কিনা? তাহলে মূল হিসাব কার সাথে? নতুন ডিএনএ এর সাথে। এবং এই যে নতুন যে ডিএনএ তৈরি হচ্ছে সেটা কোন দিকে? 5' থেকে 3' দিকে। এক্ষেত্রে যে সূত্রকের কাজ প্রথমে হয় তার নাম লিডিং সূত্র, যার কাজ পরে হয় তার নাম ল্যাগিং সূত্র। আমরা জানি এগুলা। এক্ষেত্রে এনজাইম কাজ করে এসএসবিপি, হেলিকেস, প্রাইমেস, লাইগেস, টোপোআইসোমেরেস কাজ করে, এটা করে কিন্তু। ওকে, এক্ষেত্রে আনসার এইটা। নতুন যে ডিএনএটা অনুলিপিত হইল, এই যে নতুন যেটা, এটা সবসময় হবে
নতুনটার ক্ষেত্রে 5 থেকে 3, অ্যান্সার এখানে 5 থেকে 3, পুরাতনের ক্ষেত্রে 3 থেকে 5। এমআরএনএ এর কাজ কোনটি? এমআরএনএ এর পুনরূপ কি? মেসেঞ্জার আরএনএ না? মেসেঞ্জার, মেসেঞ্জার মানে কি? যে মেসেজ নিয়ে যায়, মেসেজ মানে কি? বার্তা। অ্যান্সার হচ্ছে এই যে এইটা, প্রোটিন তৈরি কি করে? সে বার্তা বহন করে। কি করে? প্রোটিন তৈরি সে বার্তা বহন করে, মানে মেসেজ বহন করে। ঠিক আছে, এক্ষেত্রে অনেকে ভাবতে পারে অ্যান্সার মনে হয় ক নম্বর হবে, না, অ্যান্সার ক হবে না। ঠিক আছে, অ্যান্সার ক হবে না। প্রোটিন তৈরি করা কাজ মূলত রাইবোজোমের, সোজা কথা। প্রোটিন তৈরি করা কাজটা হচ্ছে রাইবোজোমের, এবং যদি আমরা ভিতর থেকে বলি সেটা হচ্ছে আরএনএ, রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, কিন্তু মেসেঞ্জার আরএনএ কাজ কি? সে বার্তা তৈরি করবে, মেসেজ নিয়ে যাবে সে প্রোটিন তৈরি করার জন্য। কোনটি প্রারম্ভিক কোডন? আমরা সবাই জানি এটা, এটা কি? AUG, প্রারম্ভিক কোডন, যার নাম হচ্ছে মেথিওনিন। যার নাম কি? মেথিওনিন। এই অধ্যায় থেকে সর্বোচ্চ পরীক্ষা আসে একটা কোশ্চেন, যে কোনটি প্রারম্ভিক কোডন, কোনটি সূচনা কোডন, কোনটি শুরুর কোডন। তার নাম কি? AUG, এর নাম হচ্ছে মেথিওনিন। মেথিওনিনটা কি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড, তাই কিনা? আচ্ছা, এক্ষেত্রে সমাপ্তি কোডন কি? UGA, UAG, UAA, এই তিনটা কিন্তু সমাপ্তি কোডন, মানে এই তিনটা আসলে প্রোটিন তৈরি শেষ হবে, এই AUG সামনে আসলে প্রোটিন তৈরি শুরু হবে। আমরা ক্লাসে পড়েছিলাম, খুবই ভালো হবে। ডিএনএ অনুলিপনের প্রধান এনজাইম কোনটা? ডিএনএ পলিমারেজ। আপনাদেরকে একটা জিনিস ছোট করে একটু যদি বোঝাই, ডিএনএ যে অনুলিপন আছে, অনুলিপনে কি হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ঠিক আছে কিনা? তারপর তার ট্রান্সক্রিপশন, সেখানে তৈরি হয় ডিএনএ থেকে আরএনএ, তাই কিনা? তাহলে দেখেন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ, কারণ সেখানে ডিএনএ পলিমার গঠিত হবে। এখন যদি ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, সেক্ষেত্রে প্রধান এনজাইম আরএনএ পলিমারেজ, কারণ সেখানে কি হবে? আরএনএ এর পলিমার গঠিত হবে, তারপর নতুন আরএনএ হবে, তাই না? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা? ডিএনএ পলিমারেজ। এখানে হেলিকেজ প্যাচ খুলে দেয়, SSBP সূত্রকে জোড়া লাগবার দেয় না। টপো আইসোমেরেজ, সেও কি করে না? সেও সূত্রগুলাকে জোড়া লাগতে দেয় না আকর্ষণ জনিত কারণে। ডিএনএ পলিমারেজ অ্যান্সার। উনত্রিশ নম্বর অ্যান্সার করেন, 29 এবং 30 অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত, ফাস্ট অ্যান্সার করতে হবে, ফাস্ট, খুব ফাস্ট হতে হবে। উনত্রিশ, 30 দ্রুত অ্যান্সার করেন। সাজানো ঠিক আছে না? কালকে যে রংপুর গেলাম পরশু দিন, বসে বসে সেখানে 30টা কোশ্চেন করছে বাসের মধ্যে। উনত্রিশ, 30 একটু দ্রুত অ্যান্সার করেন দেখি। না, 3-4 জন কমেন্ট করে সুইচ লেগে গেছে, বাকিরা কেউ কমেন্ট করে না। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপন আবিষ্কার করছে বিজ্ঞানী এস্টাহল এবং মেসেলসন। এস্টাহল এবং মেসেলসন, এইটা হচ্ছে অ্যান্সার। তারা কোথায় আবিষ্কার করেছিল? ইকোলাই ব্যাকটেরিয়াতে। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে বিজ্ঞানী সুয়েকা মামোফিলাকোষ আবিষ্কার করছিল। ঠিক আছে, এরকম। তাহলে অ্যান্সার হচ্ছে এস্টাহল এবং মেসেলসন। ওয়াটসন ক্রিক ডিএনএ এর গঠন আবিষ্কার করছে, ডিএনএ গঠন। রবিনসনের নামটাও ডিএনএ গঠনের সঙ্গে সংশ্লিষ্ট। সে হচ্ছে মানে নোবেল পাওয়ার আগেই মারা গেছে, এজন্য আমরা কিন্তু রবিনসনের নাম চিনি না। মূলত ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা দিচ্ছে 3 জন বিজ্ঞানী, ওয়াটসন, ক্রিক এবং রবিনসন। রবিনসন মারা গেছে, এজন্য আমরা এর নাম কেউ জানি না। 3 জন মিলে কিন্তু ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেছিল। হ্যাঁ, বিজ্ঞানী লেটারবার্গ আছে, সে হচ্ছে জিনোমের ক্ষেত্রে এর থিওরি আছে, ট্রান্সডাকশনের ক্ষেত্রে এর থিওরি আছে, এটা।
তো অ্যান্সার কোনটা? স্টার মেসেলসন। কৃত্রিম জিন আবিষ্কার করেন বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা। কৃত্রিম জিন আবিষ্কার করেছেন বিজ্ঞানী ডক্টর হরগোবিন্দ খুরানা, তিনি ভারতীয় বিজ্ঞানী এবং অত্যন্ত উঁচু মাপের। বুঝা গেছে? জোহানসেন তিনি জিনের নামকরণ করেছেন। কি করেছেন? নামকরণ করেছেন। বিজ্ঞানী মেন্ডেল তিনি হচ্ছেন কিসের জনক? তিনি হচ্ছেন বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এর জনক। তার বংশগতি সংক্রান্ত সূত্রও আছে। যদি আমাকে বলা হয় জিনকে আবিষ্কার করছে, আমার কাছে জিনের আবিষ্কারক মেন্ডেল। তিনি জিনটাকে ওই সময়ে ফ্যাক্টর বলেছিলেন। বুঝা গেছে? তিনি যেটাকে ফ্যাক্টর বলেছেন আমরা সেটাকে জিন নামে চিনি। আচ্ছা, তাহলে হুগো ডি ভিরিস তিনি মেন্ডেলের সূত্রকে পুনরায় আবিষ্কার করেছিলেন। এই যে হুগো ডি ভিরিস, কার্ল কোরেন্স, টেস্কারমার্ক তিনজন একত্রে মেন্ডেলের সূত্রকে পুনরায় আবিষ্কার করার মাধ্যমে মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে যদি বলছি কৃত্রিম জিন, অ্যান্সার হচ্ছে হরগোবিন্দ খুরানা। অনেকের অ্যান্সারটা মিলেছে, যাদের সাথে মিলেছে সবাইকে অকৃত্রিম ভালোবাসা। ওকে, তাহলে আমরা এবার যাই 31 নম্বরে। ডিএনএ অনুলিপন হয় কোন পর্যায়ে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডিএনএ এই 31 এবং 32 অ্যান্সার করেন, দেখি আপনাদের বেসিক কতটুকু। 32 এক, জীবনও না, ওটাও না। হ্যাঁ, ওটাও না। নাম দেখো, ক এবং খয়ের নাম দেখো। পার্থক্য আছে না, ওটা হবে না। একটু দ্রুত করেন, দ্রুত দ্রুত দেখেন। ডিএনএ অনুলিপন হয় কোন পর্যায়ে? ডিএনএ অনুলিপন হয় ইন্টারফেস, কোষ চক্রের ইন্টারফেজের এস উপপর্যায়ে। ডিএনএ অনুলিপিত হয় কোষ চক্রের ইন্টারফেস পর্যায়ের এস উপপর্যায়ে। বুঝা গেছে? এর পাশাপাশি সেখানে হিস্টোন প্রোটিনও তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারফেসটা আমরা কি বলেছিলাম যে কয়েকটা কোষ বিভাজনের পূর্বে যেসব প্রস্তুতিমূলক কাজ করতে হয়, এই কাজের সময়টা এটাকে বলা হয় ইন্টারফেস। ঠিক আছে কিনা? প্রোফেজে গিয়ে কি হয়? প্রোফেজে জল বিয়োজন হয়, ক্রোমোজোম গুলো চিকন লম্বা হয়, এখানে বিভাগীয় নিউক্লিয়াস দেখা যায়। অ্যানাফেজে কি হয়? মেরুমুখী চলন ঘটে। ঠিক আছে না? ভিএলজেআই হয়। মেটাফেজে গিয়ে কি হয়? ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো হয়। অ্যান্সার হচ্ছে কি ইন্টারফেস। কোষ বিভাজনকে আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়ালথার ফ্লেমিং। ঠিক আছে? ওয়ালথার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং নয়, এই নামে ভিন্ন আরো একজন বিজ্ঞানী আছে। ওয়াল্টার ফ্লেমিং নামে আরো একজন বিজ্ঞানী আছে। ঠিক আছে? জার্মান চিকিৎসক ওয়ালথার ফ্লেমিং। ওয়ালথার, দেখেন WALTHER, ওয়ালথার ফ্লেমিং, জার্মান চিকিৎসক ওয়ালথার ফ্লেমিং। তিনি কি করেছেন? তিনি কোষ বিভাজনকে আবিষ্কার করেছেন। ঠিক আছে? ওয়াল্টার ফ্লেমিং নয়, এই নামে স্কটিশ অন্য বিজ্ঞানী আছে। ওয়াল্টার নামে অন্য বিজ্ঞানী আছে। ঠিক আছে? মানে এগুলো কথা বলতে গেলে ভাই আমার পাপ হয়ে যায়। এগুলো কথা বলতে গেলে আমার পাপ হয়ে যায়। 9 বই পড়তে নিষেধ করছি, আমার পাপ হয়ে গেছে। ঠিক আছে কিনা? 9 যে বইটা পড়তে নিষেধ করছি, আপনারা কথা মেনে চললেও কিছু কিছু বলো অর্ধমূর্খের ক্ষেত্রে এটা আমার বলা পাপ হয়ে গেছে। এটা ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে কি ওয়ালথার ফ্লেমিং। যদি অপশনে ওয়ালথার না থাকে, ওয়াল্টার দাগাইতে হবে। ঠিক আছে? স্লাইখার তিনি হচ্ছেন কেরিওকাইনেসিস নামকরণ করছে। আলেকজান্ডার ফ্লেমিং তিনি কি করেছেন? তিনি হচ্ছেন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছে? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, পেনিসিলিন। এক্ষেত্রে অ্যান্সার ওয়ালথার ফ্লেমিং। এই যে নামটা দেখেন WALTHER, ওয়ালথার। যদি অপশনে ওয়ালথার না থাকে সেক্ষেত্রে ওয়াল্টার দাগাবেন, কোনো সমস্যা নাই।
আলোকিত পথ ভাই, এটা ঠিক করে নেন। হ্যাঁ, যেটা বললাম সেটা ঠিক করে নেন। যদি প্রুফ চান প্রুফ দিতে পারবো আমি, সমস্যা নেই। ঠিক আছে, আমরা এমন না যে ভাই বই মুখস্থ করে এসে আপনাদেরকে পড়াই, এরকমটা কখনো হয় না এবং কখনো হবেও না, এটা মাথায় রাখবেন। নিম্ন শ্রেণীর জীবের কোথায় মিউসিস ঘটে? অ্যান্সার করেন। 33 অ্যান্সার করেন। 33 অ্যান্সার করেন। 33 খুব দ্রুত অ্যান্সার করেন, দেখি 33 কি করেন কে কে। হুম, কোথায়? আমার অপেক্ষা আছে স্যার, ক্লাস দেখতেছে কিন্তু ক্লাস শেষ করা মাত্রই ফোন দেবে, কমন থাকবে। 33-এর আনসার, নিম্ন শ্রেণীর জীবের কোথায় মিউসিস ঘটে? ঠিক আছে ভাই, মিউসিস কিন্তু সকল জীবে ঘটে। মিওসিস সকল জীবে ঘটে। সে যেমন উচ্চ শ্রেণীর জীবে ঘটে, সেরকম সে নিম্ন শ্রেণীর জীবেও ঘটে। যদি উচ্চ শ্রেণীর জীবে যদি মিওসিস সংঘটিত হয়, এক্ষেত্রে এটা হবে নিষেকের সময়, জাইগোটে গঠিত হওয়ার পূর্বে। ঠিক আছে, নিষেকের পূর্বে কি হবে? নিষেকের পূর্বে হচ্ছে সংঘটিত হবে জনন মাতৃকোষে মিওসিস। এটা হচ্ছে উচ্চ শ্রেণীর জীবে। যদি হয় নিম্ন শ্রেণীর জীবে, তাহলে নিষেকের পরে জাইগোটে। কোথায়? নিষেকের পরে জাইগোটে সংঘটিত হবে। অ্যান্সার, নিষেকের পরে জাইগোটে সংঘটিত হবে। কোষচক্রকে আবিষ্কার করেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। তারা কি করেন? কোষচক্র আবিষ্কার করেন। কোষচক্রটা হচ্ছে একটি কোষ সৃষ্টি, বৃদ্ধি, বিকাশ এবং বিভাজন যে সময়কাল অতিবাহিত হয়, এটা হচ্ছে কোষচক্র। কোষচক্র নিয়ন্ত্রণ করে সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন সিডিকে যৌগ, সাইক্লিন ডিপেন্ডেন্স কাইনেস, এটা হচ্ছে একটা এনজাইম, আমরা বলতে পারি যৌগ। এর পাশাপাশি কোষচক্রের প্রধান ধাপ দুইটা, একটা ইন্টারফেস, একটা হচ্ছে এম ফেজ। ইন্টারফেসের ধাপ তিনটা, G1 S G2। এম ফেজের ধাপ হচ্ছে 5টা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমি যদি আপনাদেরকে বলি কোষ বিভাজনের কথা, স্লাইখারের যে বইটা আমি পড়েছিলাম থিসিসের সময়, সেখানে তিনি মাইটোসিস বলেন, মিওসিস বলেন, তিনি ধাপ 4টাই বলছেন, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু আমাদের এসে এগুলা বড় হয়ে গেছে ভাই, সমস্যা নাই। ঠিক আছে, বহির্বিশ্বে যেসব বিজ্ঞানী আছে, যারা যেসব মনীষী আছে, যারা বায়োলজি কেন্দ্রিক কাজ করেছিলেন, তাদের কোথাও ভাই কোষ বিভাজনের ধাপ 5টা বলা নাই, 4টা বলা ছিল। আমাদের এখানে 5টা আছে, 5টাই করতে হবে, কোনো উপায় নেই। ওকে, আচ্ছা, তো এটা গেল আলোচনার মধ্যে। আসেন, কোষের জেনেটিক্যালি মৃত্যু। কোষের জেনেটিক্যালি মৃত্যু দেখেন, এই জায়গায় যদি আমরা কিছু কথা বলি, নেক্রোসিস হলো পুষ্টির অভাবে মৃত্যু। কিসের মৃত্যু? পুষ্টির অভাবে মৃত্যু, এটা হচ্ছে নেক্রোসিস। অনকোজেনেসিস, এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি হওয়ার পদ্ধতি। ক্যান্সার বা হচ্ছে টিউমার যে সৃষ্টি হয়, তার পদ্ধতি হচ্ছে অনকোজেনেসিস। এরপরে কি আছে? এই যে এই জায়গায় প্যাচটা লাগবে, এপিস্টেসিস আর অ্যাপোপ্টোসিস। আমি জানি প্যাচ কোথায় লাগে, ঠিক আছে, আমি জানি প্যাচগুলো কোন কোন জায়গায় লাগতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, এপিস্টেসিস না, একটু বুঝেন। অ্যাপোপ্টোসিস কোষের জেনেটিক্যালি মৃত্যু। এপিস্টেসিসটা হচ্ছে প্রকটতা। প্রকটতা, একটা জিন যদি আর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে, একটা নন এলিলিক জিন যদি আর একটা নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদান করে, আমরা এটাকে বলি এপিস্টেসিস। কথা ক্লিয়ার? আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে কোষের জেনেটিক্যালি মৃত্যু বা বংশগত কারণে মৃত্যু। ঠিক আছে, অ্যান্সার ভাই ঘ হবে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার ঘ। আমি জানি আপনারা ভুল করবেন, আমি জানি আপনারা ভুল করবেন। জননাঙ্গ সৃষ্টি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? জননাঙ্গ সৃষ্টি হয় 36 নম্বর অ্যান্সার। কায় যে কি অ্যান্সার দিল 36-এ? হ্যাঁ, জননাঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক আছে, মাইটোসিস। দেখেন, একটা উদ্ভিদ যখন অঙ্কুরোদ্গম হয়, তার ছোট দুই তিনটা মূল, 2টা পাতা, ছোট একটা কাণ্ড, ঠিক না? এই উদ্ভিদটা বৃদ্ধি, বিকাশ, বিভাজিত হয়ে বড় কাণ্ড, বড় মূল, ফুল, ফল, বীজ সৃষ্টি করলো, সবগুলা হলো মাইটোসিসের মাধ্যমে। আর মিওসিসের কাজ কি?
তার জনন সংক্রান্ত কাজ, আর কোনো কাজ নাই। তার জনন সংক্রান্ত কাজ, আর কোনো কাজ নাই তার। ঠিক আছে, 36 গেল। 37, মাইটোসিসের কোন দশায় মেটাকাইনেসিস ঘটে? মাইটোসিসের প্রোফেজে যেটা হয় যে ক্রোমোজোম জল বিয়োজন ঘটে, ক্রোমোজোম দৃশ্যমান হয়, নিউক্লিয়াস সেখানে আকারে বড় হতে পারে। মেটাফেজে কি হয়? মেটাফেজে যে ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো হয়, এবং ক্রোমোজোম যে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হচ্ছে, এই স্পিন্ডল তন্তুর একদম মধ্যরেখা বরাবর ক্রোমোজোম অবস্থান করে। ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে কি করে? ক্রোমোজোম অবস্থান করে। এই যে বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোম অবস্থান করার পদ্ধতি, এটা হচ্ছে মেটাকাইনেসিস। এটা ঘটবে কোথায়? মেটাফেজে। পুরো মেটাফেজে কি হয়? যে ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। অ্যানাফেজে কি হয়? ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে। ক্লিয়ার? ট্রাকশন ফাইবার দেখা যায় কোথায়? এটা হচ্ছে পুরো মেটাফেজে। কি দেখা যায়? ট্রাকশন ফাইবার। এই যে দেখেন, আমরা যদি একটা স্পিন্ডল তন্তু দেওয়ার চেষ্টা করি, এখানে 4টা স্পিন্ডল তন্তু আছে না? এই যে দেখেন, আর এই যে দেখেন, এখানে ট্রাকশন ফাইবার 2টা। ক্রোমোজোম গুলা কাঁপতে কাঁপতে যে স্পিন্ডল তন্তু যুক্ত হয়, তার নাম হচ্ছে ট্রাকশন ফাইবার। বুঝা গেল? তার মানে এই যে এইটার নাম এবং এইটার নাম শুধুই স্পিন্ডল তন্তু। তাহলে এইটা এবং এইটার নাম স্পিন্ডল তন্তুর পাশাপাশি ট্রাকশন ফাইবার বা আকর্ষক তন্তু। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছেন। দেখেন ধীরে ধীরে সংখ্যা আগাচ্ছে, লাইভ ক্লাসের সংখ্যা। কোন লেভেলের ধৈর্য হলে আমরা বেকার থাকতে পছন্দ করি, কিন্তু পরিশ্রম করতে পছন্দ করি না। ঠিক আছে, এখন বেকার আছেন, আরো কিছুদিন বেকার থাকেন। এখন যাকে বেবি ডাকতেছেন, পরে তাকে ভাবি ডাকিয়ান। এটাই আপনার জন্য পারফেক্ট হবে, আপনাদের জন্য। বুঝা গেছে? বেকার থাকলে এখন যাকে বেবি ডাকতেছো, ফিউচার তাকে ভাবিয়ে ডাকতে হবে ভাই, কোনো উপায় নেই। এটা মাথায় রাখবা, কোনো উপায় নেই। বিপাকীয় নিউক্লিয়াস দেখা যায় কোথায়? বিপাকীয় নিউক্লিয়াস দেখা যাচ্ছে ইন্টারফেজে। কোথায়? ইন্টারফেজে দেখা যায় বিপাকীয় নিউক্লিয়াস। যদি ইন্টারফেস অপশনে না থাকে সেক্ষেত্রে প্রোফেস। যদি অপশনে ইন্টারফেস না থাকে সেক্ষেত্রে প্রোফেস। কথাগুলো মাথায় থাকে। বিপাকীয় নিউক্লিয়াস দেখা যাবে কোথায়? দেখা যাবে হচ্ছে ইন্টারফেজে। যদি অপশনে ইন্টারফেস না থাকে সেক্ষেত্রে কি হবে? প্রোফেস হবে। বিপাকীয় নিউক্লিয়াস বলতে আমরা বুঝি যে নিউক্লিয়াসটা আকার আকৃতিতে বড় হয়। সোজা কথা বলতে গেলে কি হবে? আকার আকৃতিতে বড় হবে। এই নিউক্লিয়াস হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। এটা দেখা যাবে ইন্টারফেসে। অপশন ইন্টারফেস নাই, তার মানে এটা হচ্ছে প্রোফেস হবে অ্যান্সার। সেক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভক্তি ঘটে কোন ধাপে? অ্যানাফেজে। অ্যানাফেজে কি হয়? সেন্ট্রোমিয়ার বিভক্তি ঘটে। এর ফলে ক্রোমোজোম গুলা কি করে? তারা হচ্ছে বিপরীত মেরুর দিকে চলতে দেখা যায়। ঠিক আছে, এবং এই চলনে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, বাহুগুলা থাকে হচ্ছে পশ্চাৎগামী। বোঝা গেছে? বোঝা গেছে? এখন বলেন দেখি 40 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? 40 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? একটু দ্রুত বলবেন। এই তো লাগছে এবার প্যাস। 41 আনসার করেন। প্যাস লেগে গেছে। 41 আনসার করেন। 41 রাহিম 41 আনসার করো। রাহিম দেখতেছে ক্লাস আমাদের। আমি আগে যে মেসেজ ছিলাম সেই মেসের ছোট ভাই, সেকেন্ড টাইম অ্যাপ্লিক্যান্ট বা অ্যাডমিশন প্রার্থী আমরা বলতে পারি। রাহিম 41 আনসার করো দেখি। সবাই আপনারা 41 আনসার করেন দেখি কার বেসিকের কি হাল। সরাসরি কোনো দিই নাই, দিছি কি সাইটোকাইনেসিস। হ্যাঁ সাইটো, হ্যাঁ 41 হবে সাইটোকাইনেসিস। হ্যাঁ 41 এটা হবে সাইটোকাইনেসিস। হ্যাঁ সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস ছাড়াই কোন অঙ্গাণুর বিভাজন ঘটে? এটা হবে যে সাইটোকাইনেসিস ছাড়াই কোন অঙ্গাণুর বিভাজন ঘটে। একজনের আনসার আসছে, 2 জন আসছে, 3 জন আসছে। রাহিমের আনসার পাই নাই। হ্যাঁ রাহিমের আনসার পাই নাই। প্যাস লাগায় না? একটু ক্লাসটা শেয়ার করে দেন দেখি সবাই, যারা লাইভে আছেন একটু ক্লাসটাকে শেয়ার করে দেন দেখি।
রাহিম অ্যান্সার করছে, থ্যাংক ইউ রাহিম, তোমার অ্যান্সার সঠিক হয়েছে। সাইটোকাইনেসিস ছাড়াই কোন অঙ্গাণুর বিভাজন ঘটে? আমরা শুরু থেকে একটা কোশ্চেন করেছিলাম, নিচের কোনটি স্বপ্রজননক্ষম অঙ্গাণু। সেখানে আমরা পড়েছিলাম যে সাধারণত সাইটোকাইনেসিসটা কি, এটা হলো সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? কার বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। এখন সাইটোপ্লাজমের বিভাজনে কি হয়? সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়। বিভক্ত হলে কি হবে? এর ভিতরে যে অঙ্গাণু যেগুলো আছে তারা বিভক্ত হয়ে যায়। কিন্তু একটা অঙ্গাণু বিভক্ত হওয়ার জন্য সাইটোকাইনেসিস কিংবা কোষ বিভাজন প্রয়োজন হয় না, সে নিজেই তার অনুরূপ সৃষ্টি করতে পারে। সেটা হচ্ছে সেন্ট্রিওল, যাকে পাওয়া যায় প্রাণী দেহে। কোথায় পাওয়া যায়? প্রাণী দেহে। যে শুক্রাণু গঠন করে, যে স্পিন্ডল তন্তু সৃষ্টি করে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। থ্যাংক ইউ রাহিম কথা রাখার জন্য। ওকে, বাইফ্যালেন্ট সৃষ্টি হয় কোন ধাপে বা কোন পর্যায়ে? বাইফ্যালেন্ট, বাই মানে কি? দুই। বাই মানে কি? দুই। দুই মানে কি? জোড়া, তাই না? এই যে জ এবং জ মিল রাখবেন, জোড়া জোড়া, জ জোড়া, জ জাইগোটিন। বাইফ্যালেন্ট গঠিত হয়, ঠিক আছে? লেপ্টোডিনের পরে জাইগোটিন ধাপে আছে। এই ধাপে গিয়ে কি হয়? সমসত্ব ক্রোমোজোম গুলা তারা একত্রে অবস্থান করে। দেখেন একই রকম ক্রোমোজোম একত্রে, এই যে দেখেন, এই যে, তাহলে এটা কি একটা বাইফ্যালেন্ট? এটা কি একটা বাইফ্যালেন্ট? ঠিক আছে কিনা? যে সমসংস্থ ক্রোমোজোম গুলা কি করে? তারা একত্রে অবস্থান করে। এই একত্রে অবস্থান করার পদ্ধতিকে বলা হচ্ছে সিনাপসিস, এবং এই একজোড়া ক্রোমোজোমে বলা হয় বাইফ্যালেন্ট। সৃষ্টি হবে কোথায়? জাইগোটিনে। ডিপ্লোটিনে প্রান্তীয়করণ ঘটে, ঠিক আছে? প্যাকাইটিন, প্যাকাইটিনে কি হয়? কায়াজমা এবং ক্রসিং ওভার সংঘটিত হয়। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা। এরপর এই যে কায়াজমা গঠিত হয় কোন পর্যায়ে? কায়াজমা, এখানে খুব বেশি কিছু আলোচনা নাই, সবাই আমরা জানি যে কায়াজমা এর পাশাপাশি হচ্ছে কি? ক্রসিং ওভার। ক্রসিং ওভার নাকি? সেটা হচ্ছে প্যাকাইটিনে। কোথায়? প্যাকাইটিনে। আচ্ছা, প্রান্তীয়করণ ঘটে কোন পর্যায়ে? প্রান্তীয়করণ মানে ক্রোমোজোম গুলা কি হয়? যে সংযোগ স্থল থেকে তারা দূরে সরে যেতে চায়। কি হয়? তারা কি হয়? তারা হচ্ছে দূরে সরে যেতে চায়, কিন্তু এই কায়াজমার স্থানে তারা বাধা পড়ে। এই দূরে সরে চলে যাওয়া, এটাকে বলা হচ্ছে প্রান্তীয়করণ। এটা ঘটবে কোথায়? ডিপ্লোটিনে, ঠিক আছে? জাইগোটিনে কি হয়? বাইফ্যালেন্ট গঠিত হয়। প্যাকাইটিনে ক্রসিং ওভার কায়াজমা সৃষ্টি হয়ে থাকে। ওকে, ওকে, এরপর কোনটি মিউসিসের গুরুত্ব নয়? কোনটি মিউসিসের গুরুত্ব নয়? 45 নম্বর অ্যান্সার করেন। 45, 45, 46 অ্যান্সার করেন খুবই দ্রুত। 45 এবং 46 খুবই দ্রুত অ্যান্সার করেন। এটা হচ্ছে ভ্যাকসিন ক্লাস, ভ্যাকসিন। দেখি কালে কতগুলো ভর্তি হয়, দেখি বাবা। এটা হচ্ছে ভ্যাকসিন ক্লাস, অ্যান্টিবায়োটিক করা। কালকে পরশু দিন 2 দিনে কমপক্ষে রিজন হতে হবে, শিখতে হবে। পঁয়তাল্লিশ 46 অ্যান্সার করো সবাই। পঁয়তাল্লিশ গ, 46 বলে খ। আচ্ছা, কোনটি মিওসিসের গুরুত্ব? এই কি বে হয়েছে না? হয়েছে, হয়েছে, আর একটু ছোট হবে। হয়েছে? এই উপরে যা। হুম, হুম, আচ্ছা, কোনটি মিশ্রের গুরুত্ব নয়? মিশ্রের গুরুত্ব আমরা কি করেছিলাম? যে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। ওই ব্যক্তি প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, নতুন বৈচিত্র্য সৃষ্টি করা, মেন্ডেল সূত্রের ব্যাখ্যা করা, জনক্রম সৃষ্টি, গ্যামেট সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, এগুলো হচ্ছে মিশ্রের বৈশিষ্ট্য। জননাঙ্গ সৃষ্টি হওয়া, এটা হলো মাইটোসিসের বৈশিষ্ট্য। অ্যান্সার দেখেন, এই যে না বুঝে আন্ধার কানার মতো অ্যান্সার করতেছেন। 9 কথাটা বলা আছে না, দেখেন না? মিশ্রের গুরুত্ব 9 কোনটা? জননাঙ্গ সৃষ্টি। এই যে গ্যামেট সৃষ্টি, মেন্ডেলের
সূত্রের ব্যাখ্যা, বৈচিত্র্য সৃষ্টি, অভিব্যক্তি, জনুক্রম সবগুলাই মিয়োসিসের বৈশিষ্ট্য। 9 নম্বরটা হচ্ছে মাইটোসিসের। কোন ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়? ক্যাম্বিয়াম। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। ভাজক টিস্যুর যে প্রকারভেদ গুলো আছে মূলত এর নামটা হওয়ার কথা প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে, আমরা জানি ভাজক টিস্যুটা কি, যে টিস্যু বিভাজনের সক্ষম তারা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন সেটা পরিণত হচ্ছে কি স্থায়ী টিস্যুতে। এখন এই যে ভাজক টিস্যুটা বিভাজন ক্ষমতা হারায় ফেলে আমরা তাকেই বলি ক্যাম্বিয়াম। সোজা কথা বলতে গেলে এটাই পরিণত হচ্ছে কি সে স্থায়ী টিস্যুতে। আচ্ছা, আপনার সিপিইউটা একটু ধার দিয়ে আমাকে, লিজা আপু। আমার সিপিইউ সংখ্যা নিজেরই কমে গেছে। হ্যাঁ, আমার নিজেরই সিপিইউ ক্যাপাসিটি কমে গেছে। লাস্ট 4 কোশ্চেনের মধ্যে লাস্ট 2 কোশ্চেনস। কোনটি যোজক টিস্যু? কোনটির কোষ বিভাজিত হয় না? কোন টিস্যুর কোষ বিভাজিত হয় না? পড়াইছি এগুলা। কোনটি যোজক টিস্যু? পেশি টিস্যু যোজক টিস্যু নয়, সেটা পেশি টিস্যুই আমরা বলে থাকি। মেমব্রেনকে আমরা বলি কি টোকিও টিস্যু। অস্থিটা হচ্ছে কি, এটা নয়। লসিকা। সাধারণত কোশ্চেনটা হওয়ার কথা ছিল তরল যোজক টিস্যু। ঠিক আছে, রক্ত যোগ লসিকা, আমরা এই দুইটা জিনিসকে বলি তরল যোজক টিস্যু। কি বলে থাকি আমরা? এখানে বলে থাকি তরল যোজক টিস্যু। কোন টিস্যুর কোষ বিভাজিত হয় না? ভাজক টিস্যু বিভাজিত হয়। ঠিক আছে, এটা বিভাজিত হয়। তারপর আবরণীয় বিভাজিত হয়। বিভাজিত হয় না 4 প্রকারের কোষ। কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 আরবিসি, নাম্বার 2 স্নায়ু টিস্যু বা স্নায়ু কোষ আমরা বলতে পারি, নাম্বার 3 পেশি কোষ, নাম্বার 4 স্থায়ী টিস্যুর কোষ। স্থায়ী টিস্যুর কোষ। এই 4 প্রকারের কোষ কি হয় না? বিভাজিত হয় না। দেখেন এক্ষেত্রে অ্যান্সার কোনটা? স্নায়ু টিস্যু। তার মানে আমরা আমাদের জন্মের সময় যে পরিমাণ নিউরন নিয়ে জন্মাইছি সংখ্যায় সেগুলাই আছে, বরং প্রয়োজনে কমতে পারে। ঠিক আছে, কিন্তু এগুলা বিভাজিত হয় না, শুধু এগুলা দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পায়, জাস্ট এটুকুই। ঠিক আছে, এরা 1টা থেকে 2টা হয় না, 2টা থেকে 4টাও হয় না। ঠিক আছে, ওকে। আসেন এবার এই যে লাস্ট 2টা কোশ্চেন, সবাই আনসার, আমি সবার আনসার চাই এই 2টা কোশ্চেনে। আমি এই 2টা কোশ্চেনে সবার আনসার চাই। 49 বিসিএস এই 2টা কোশ্চেন এসেছিল। একটি প্রজাতিতে 20% এডেনিন আছে, তারপর 20% এডেনিন আছে। কয় পার্সেন্ট? 20% এডেনিন আছে। এডেনিন 30% গুয়ানিন আছে। তাহলে সাইটোসিন থাকবে কতগুলা? ঠিক আছে, মোট নাইট্রোজেন বেস 100% না, এর মধ্যে এডেনিন 20, গুয়ানিন 30, সাইটোসিন কয় পার্সেন্ট? কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? মোস্ট ইম্পর্টেন্ট 2টা এমসিকিউ কোশ্চেন শেষের দিকে দিয়েছি আমি। সবার অ্যান্সার লাগবে, সবার অ্যান্সার। খুব দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। না, মাইক্রোডিবিল হবে না, আমাকে একটু কনফিউশন করে দিলা। গুগল হতে পারে। রাহিম অ্যান্সার করো, রাহিম। রাহিম 49 50 2টা অ্যান্সার করো।
হুম, ক্যাডমিয়াম সমপরিমাণ থায়ামাইন পিউরিন সমান পাইরিমিডিন। জিআরসি হচ্ছে খাওয়া 30 সবার আনসার লাগবে, সবার সবার। 1600 কমেন্ট করে গেছে, 1600 কমেন্ট। আচ্ছা, আপনারা এই এই সকল প্রশ্নে মানে আপনারা যেটা জানেন সেটা আনসার করতেছেন, আমরা আবার ব্যাখ্যার মাধ্যমে সঠিক অ্যান্সারটা প্রদান করতেছি। এরপরে যদি আপনার ওই বিষয়ে কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাখ্যার মাধ্যমে, আপনি প্রশ্ন করেছেন ভুল হয়েছে আমার সঠিক ব্যাখ্যার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই এফেক্টিভ আপনার জন্য, খুবই এফেক্টিভ। বোঝা গেছে? খুবই এফেক্টিভ। আমি খুশি হব যদি আপনারা, আমরা যে সকল কোশ্চেন আজকে আলোচনা করলাম প্রতিটা কোশ্চেন যদি ক্লাস দেখে দেখে ব্যাখ্যা করে যদি নোট করে পড়েন, আমি খুবই খুশি হব এবং আপনাদের প্রস্তুতির একদম চরম পর্যায়ে চলে যাবে। প্রতিটা কোশ্চেনের যে অপশন গুলো আছে, অপশনের ব্যাখ্যা সহ ধরে আপনি যদি নিজের মতো করে নোট করে পড়তে পারেন আমাদের ক্লাস দেখে দেখে, আপনার জন্য খুবই এফেক্টিভ হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু যদি কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে, একটি প্রজাতিতে 20% আছে এডেনিন, 30% গুয়ানিন, সাইটোসিনের পরিমাণ কত? আমার মতো অধম এই প্রশ্নটাই 49-এ ভুল করছিলাম ভাই। ঠিক আছে, যে দুইটা না তিনটা কোশ্চেন ভুল করছিলাম তার মধ্যে এটা একটা ছিল। ওকে, আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম প্রতিটি ডিএনএ তে পিউরিন সমান হচ্ছে পাইরিমিডিন। এইটা সবচেয়ে বড় সূত্র এইটার জন্য, পিউরিন সমান পাইরিমিডিন। তার মানে এডিনিন যদি থাকে 20% সমান থাইমিনও 20%। বুঝা গেছে? তার মানে গুয়ানিন যদি থাকে 30%, সাইটোসিনও কয় পার্সেন্ট? 30%। তার মানে কি, এই যে এডিনিন এটা হচ্ছে পিউরিন বেস, থাইমিন পিউরিন বেস। সূত্র কি? পিউরিন সমান পাইরিমিডিন, সমান সমান হবে। গুয়ানিন পিউরিন বেস, সাইটোসিন পিউরিন বেস। সূত্র কি? পাইরিমিডিন বেস। সূত্র কি? পিউরিন সমান পাইরিমিডিন। পিউরিন যদি গুয়ানিন 30 হলে সাইটোসিনও 30 হবে। আশা করছি এটা নেক্সট টাইম ভুল করবেন না। ওকে, এরপর কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। কি প্লেট? কোষ প্লেট। তার মানে যখন সাইটোকাইনেসিস হচ্ছে, এই যে কোষ প্লেট তৈরি করলো, যেন একটা কোষ কয়টা হয়? দুইটা হয়ে যায়। এক্ষেত্রে অ্যান্সার গোলগি বডি, জিবি। গোলগি বডি এই কাজটা করবে। গোলগি বডি কি? কোষের ট্রাফিক পুলিশ, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। সে কি করে? লাইসোজোমকে প্যাকেট করে, তৈরি করে হচ্ছে ইন্টারপ্রেটার রেটিকুলাম। লাইসোজোমকে প্যাকেট করে কে? গোলগি বডি, তাই কি না? এক্ষেত্রে গোলগি বডি কিন্তু কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। এখন যদি অপশনে গোলগি বডি না থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে মাইক্রোটিউবিউল। বুঝা গেছে? যদি অপশনে গোলগি বডি না থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে মাইক্রো টিউবিউল। অবশ্যই করব, আমি তো বলছি, আমি তো আপনাদেরকে বলেছি যে আপনাদের সফল করার জন্য ভাই যা যা প্রয়োজন সবকিছু করতেছে, করবে ইজি বায়োলজি। আপনারা ভর্তি আছেন অনেকে দীর্ঘদিন ধরে, অনেকে নতুন কোর্সেও ভর্তি আছেন। কারণ আপনারাই আমাকে বলেন যে আমাদের এখন পর্যন্ত সার্ভিসে আপনারা সন্তুষ্ট কিনা, একটু বলবেন, একটু দ্রুত কমেন্ট করবেন। স্যার 5 মিনিট, স্যার 5 মিনিট। আচ্ছা, একটু আপনাদের কমেন্ট চাচ্ছি যে আপনারা এখন পর্যন্ত আমাদের কার্যক্রমে সন্তুষ্ট কিনা, কিংবা আপনাদের কখনো মনে হয়েছে কিনা যে আপনারা আমাদের এখানে ভর্তি হয়ে ভুল করেছেন, আপনাদের ভুল ডিসিশন ছিল, এরকম কখনো মনে হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন। তৃতীয়ত, আজকের এই ক্লাসটা আপনাদের প্রস্তুতিতে কতটুকু এফেক্টিভ, কতটুকু কার্যকরী আপনাদের মনে হয়, এরকম ক্লাস নেওয়া উচিত কিনা ইন ফিউচারে প্রতি অধ্যায় ভিত্তিক, একটু দ্রুত কমেন্ট করে জানান। একটু দ্রুত কমেন্ট করে জানান, দ্রুত দ্রুত শেষ করব, দ্রুত কমেন্ট করে জানান।
আবার স্টুডেন্ট ওকে বলছি 10টার সময় আমার এখানে আসিও। আল মামুন সে কমেন্ট করছে 10টা বাজতে এখন 33 মিনিট বাকি, তার মানে 10:33 বাজে। চিন্তা করো তুমি। সন্তুষ্ট, 2 বন্ধুকে ভর্তি করেছি, ক্লাস খুব ভালো হয়েছে। জি স্যার, আমরা লাকি আপনার মতো স্যার পেয়ে। আমি স্যার না, আমাকে বলতে পারেন টিউটর, ঠিক আছে? সর্বোচ্চ এইটা বলতে পারেন, কিংবা বলতে পারেন যে ডিরেক্টর, মানে ওই অর্থে না যে ডিরেকশন যে দেয় সেই অর্থে। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন, আমরা এই রকম ক্লাস আমরা কখন নিলাম? যখন আমরা ফার্স্ট চ্যাপ্টার 1-এ যখন আমরা ক্লাস শেষ করেছি। ক্লাস করেছি কয়টা? 6টা। যখন আমরা এক্সাম দিয়েছি 3+1 মোট কয়টা? 4টা। তার মানে আমরা এই অধ্যায়টা সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান ধারণা আছে, পরীক্ষাতে নিজেকে জাজ করতে পেরেছি। এরপর কিন্তু আমরা এই রিভিশন ক্লাসে এসেছি, যে ভুলগুলা থাকার কথা যেন সেগুলা না থাকে, এবং পরীক্ষার কোশ্চেন কেমন হতে পারে, কি কি ক্রাইটেরিয়া আমাদের ফলো করা উচিত, আমরা কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এরকম আলোচনা করেছি। ঠিক আছে, আপনি ক্লাস করেন আর নাই করেন, যেহেতু দায়িত্ব আমি নিয়েছি, প্রতিটা অধ্যায়, এই যে যেখানে দেখতে পাচ্ছেন কি CH1 দেখতে পাচ্ছেন না, এই যে CH2 থেকে শুরু করে CH10 পর্যন্ত ক্লাস চলবে হবে। প্রতিটা অধ্যায় শেষ করার পর, ওই অধ্যায়ের পরীক্ষা হওয়ার পর আমরা এই কাজটা করব। তার মানে প্রতিটা অধ্যায়ে আমরা যে ক্লাস আছে আমাদের 2, 3, 4টা করে যখন ক্লাস হবে, প্রতিটা অধ্যায়ে কমপক্ষে 2টা এক্সাম আছে। যখন হচ্ছে এক্সাম হবে, আমরা তারপর সময় সুযোগ অনুসারে রিভিশন করতে পারার পর আমরা এরকম রিভিশন ক্লাসে আসব। আপনি ক্লাস করেন আর নাই করেন, আমাকে মানেন কিংবা না মানেন, আমি এই সার্ভিস দেব। ঠিক আছে, সফল হওয়ার চেষ্টা সম্পূর্ণ আপনার উপর। কিন্তু আমার পক্ষ থেকে আমি যে আপনাদেরকে ক্রাইটেরিয়া দিয়েছি, যে লাইভ ক্লাস, রিপিট ক্লাস, রিভিশন ক্লাস, আমি সকল কিছু দিব। যদি একজনও থাকে আমি একজনকেই দিব, এটা মাথায় রাখবেন। আমি এরকম মানুষ, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমার চিন্তা চেতনা একটা, সেই একটাই বাস্তবায়ন করব। স্যার আপনি বেস্ট, আজ ক্লাস করার পর বুঝতে পারলাম শিখার শেষ নাই, জানার শেষ নাই। স্যার একটা কোর্সে ভর্তি হয়েও আপনার কোর্সে ভর্তি হয়েছি, প্রথমে আপনার নাগাল পাই নাই। ভাই আমার কোর্সে ভর্তি স্টুডেন্ট এখন পর্যন্ত 1400+, এর মধ্যে 600+ যারা অন্য জায়গায় ভর্তি হয়ে মারা খেয়েছে। ঠিক আছে, সোজা কথা ভাই, এরকম আছে। ভর্তি হয়ে যারা ধরা খেয়েছে তারা আমার কাছে এসেছে। বোঝা গেছে কথা? এটা আমি অহংকার বলতে পারি না, এটা আমার প্রাপ্তি বলতে পারি। ইজি বায়োলজিতে কেন আগে ভর্তি হই নাই এটাই চিন্তা করি, এভাবে ক্লাস নিলে অনেক ভালো হবে স্যার। অনেক উপকৃত হলাম স্যার। পূর্তি অধ্যায়ে ক্লাস চাই, লিজা আপু অবশ্যই পূর্তি অধ্যায় হবে। আমরা লাকি আপনার মতো স্যার পেয়ে, থ্যাংক ইউ। গতকালের খেলার প্রেডিকশন রেজাল্ট আমি অবশ্যই দিব। আমি তো বললাম আজকে সারাদিন, শনিবার হওয়ার পরেও আমাদের কলেজে এক্সাম সেন্টার আছে। সেই শনিবার আজকে সকাল 9টা থেকে প্রায় 1:30 পর্যন্ত আমাকে কলেজে থাকতে হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষার কারণে, সেখানে ডিউটি ছিল আমার। এবং আমাদের এক সহকর্মীর মমতাময়ী মা, তিনি মারা যাওয়ার কারণে আমরা সেখানে গিয়েছিলাম, ফুলবাড়িতে, নবাবগঞ্জে আমরা গিয়েছিলাম। নবাবগঞ্জ থেকে তাড়াহুড়া করে ফিরে এসে আপনাদের এই ক্লাসে এসেছি। ইনশাল্লাহ আগামীকাল লটারি হবে, রেজাল্ট হবে, ফলাফল হবে, পুরস্কার বিতরণ হবে ইনশাল্লাহ প্রেডিকশন 2 এর, কোনো চিন্তা করবেন না। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে পারি, পরিশ্রমটুকু করতে পারি। আল্লাহ হাফেজ, ইউর বিলাভড ইজি বায়োলজি। আসসালামু আলাইকুম। সরি, আচ্ছা একটা কোয়েশ্চেন একটু আপনাদেরকে পিছাই গেছে। সেটা হচ্ছে যে স্যার পরীক্ষার মাঝে মাঝে সঠিক উত্তর দিলে ভুল দেখায়, আমরা ইচ্ছাকৃত চেষ্টা করি প্রতি পরীক্ষায় একটা করে ভুল অ্যান্সার দেওয়ার জন্য।
আমরা চেষ্টা করি। ঠিক আছে, এটা হচ্ছে পণ্ডিত ধরার জন্য, সোজা কথা। অনেকে আছে না 2বার 3বার পরীক্ষা দিয়ে 25-এ 25 পায়, আছে না 30-এ 30 পায়, এরকম পণ্ডিত ধরার জন্য আমরা প্রায় চেষ্টা করে থাকি। প্রতিটা পরীক্ষাতে চেষ্টা করি, সবাই দেই না, তবে প্রতিটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করি যেন কোনো ভুল কোশ্চেন আমরা বা ভুল অ্যান্সার দেই। আমরা এই চেষ্টাটা করি, হ্যাঁ আমরা এই চেষ্টা করি, এটা আমাদের ইচ্ছাকৃত পণ্ডিত ধরার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।